শুদ্ধ রেডি হয়েছে আর ঘন্টাখানেক পর ফ্লাইট। ইরফানের উদ্দেশ্য বলে মায়েরাকে নিয়ে দ্রুত হয়, আমি বিয়ে করব। ইরফান ল্যাপটপে আঙুল চালাতে স্টপ করে ভুরু কুচকে তাকায় শুদ্ধর দিকে, গম্ভীর গলা বলে, কয়বার বিয়ে করবি? ইরফানের কথা শুনে শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়, মাথায় হাত দিয়ে বিস্ময় কণ্ঠে বলে, এই খবরও তুই জানিস? ইরফান আবার তার কাজে মনোযোগ দেয়, সাথে বলে, আই নো এভরিথিং। শুদ্ধ কাঁদো কাঁদো মুখ করে বলে, তুই আসলে এক নাম্বার সিসিটিভি। সে ঠিকই বলেছিল, এরা বর বউ দুটোই সিসিটিভি। মায়েরা ব্যালকনি থেকে ঘরে আসলে শুদ্ধ হেসে বলে, মায়েরা বিয়ে করবে? মায়েরা ভাবুক ভঙ্গিতে বলে, কাকে ভাইয়া? শুদ্ধ হেসে বলে, ইরফানকে। একটু থেমে মিটমিটি হেসে বলে, তুমি চাইলে যে কোনো ছেলেকে বিয়ে করতে পারো, আমি সব ম্যানেজ করবো। মায়েরা আর চোখে ইরফানের দিকে তাকালে দেখে ইরফান শুদ্ধর দিকে রেগে তাকিয়েছে। মায়েরা মনে মনে হাসলো, ইরফানকে রাগাতে ভালোই লেগে। সবচেয়ে বড় কথা হচ্ছে ইরফানকে রাগানো ভীষণ সহজ। মায়েরা শুদ্ধর দিকে এগিয়ে এগিয়ে বলে, ভাইয়া আপনার ফোন বের করুন, আমি আপনাকে দেখাচ্ছি আমার কীরকম ছেলে পছন্দ। শুদ্ধ মায়েরার কথা হেসে ফেলে, পকেট থেকে ফোন বের করে মিটমিটে হাসছে। ইরফান তার কোল থেকে ল্যাপটপ ঠাস করে বেডের উপর রাখে, এরপর বড় বড় পা ফেলে মায়েরার পাশে দাঁড়িয়ে মায়েরার হাত শক্ত করে চেপে ধরে রেগে বলে, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়েরা বিরক্ত কণ্ঠে বলে, আগে ছেলেটাকে দেখিয়ে দেই, একটু অপেক্ষা করুন আমার প্রথম স্বামী। শুদ্ধ হাসতে হাসতে ডিভাইনে শুয়ে পড়ছে এক প্রকার। এই মায়েরা একটা জিনিস, তার কয়েকশো কাঠি উপরে। মায়েরা পাশ ফিরে তাকালো, শুদ্ধ ডিভাইনে বসে হাসতে দেখে বলে, কি হলো ভাইয়া, ছেলেদের দেখান। ইরফান রেগে চিল্লিয়ে বলে, শাট আপ। মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে, শুদ্ধ পেট চেপে হাসছে। ইরফান মায়েরা পেট চেপে উঁচু করে তার পিছনে দাঁড় করিয়ে দেয়। এবার শুদ্ধর দিকে তাকিয়ে রেগে বলে, এখান থেকে বের হ। শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে তার ফোন মায়েরার দিকে তাক করে বলে, মায়েরা দেখো তো একে পছন্দ হয়? মায়েরা শুদ্ধর হাত থেকে ফোন কেড়ে নিয়ে ঘরের বাইরে ছুঁড়ে মারলেও শুদ্ধ চোখ বড় বড় করে দৌড়ে গিয়ে দেখে ফোন ক্যাচ ধরে নেয়। ইরফান শুদ্ধের মুখের উপর ঠাস করে দরজা বন্ধ করে দেয়। শুদ্ধ ওপাশ থেকে হাসছে। আগে তো সে একা একা জ্বালাতো, এখন তার সঙ্গী হয়েছে। তার 70% কাজ মায়েরা নিজেই করে দেয়। দরজার ওপাশ থেকে আবারও গলা উঁচু করে বলে, মায়েরা আমি সব ছেলেদের পিক কালেক্ট করে রাখছি, তুমি পরে চুজ করে রেখো। মায়েরা এপাশ থেকে তাল মিলিয়ে বলে, ওকে ভাইয়া। ইরফান রেগে মায়েরার দিকে তাকায়, মায়েরা ভেঙচি কেটে, সারাদিন এভাবে ড্রোন লাগিয়ে বলে সেও এভাবে জ্বালাবে, দেখ বাছাই কেমন লাগে। মায়েরা ইরফানের দৃষ্টি পাত্তা না দিয়ে ব্যালকনিতে যেতে নিলে ইরফান মায়েরাকে টেনে তার সাথে শক্ত করে চেপে ধরে। মায়েরা ইরফানকে ঠেলে বলে, কি করছেন? ইরফান মায়েরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলা বলে, বিয়ে করবে? মায়েরা দুদিকে মাথা নেড়ে বলে, না না, করবো না করবো না। ইরফান মায়েরা গেলে ডান হাতের বুড়ো আঙুল স্লাইড করতে করতে বলে, করতে হবে। মায়েরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। ইরফান আবারও বলে, কাকে যেন বিয়ে করবে? মায়েরা ঢোক গিলে ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, তোমাকে অ্যাগেন বিয়ে দিব? মায়েরা অদ্ভুতভাবে হাসে। ইরফানের চোখের কোণে হাসি চোখে পড়ে মায়েরা। খারাপ লোক, নিজের বউকে বিয়ে দিতে চায়। ইরফানের ফোনে কল আসা, সে মায়েরাকে ছেড়ে দেয়। মায়েরা ছাড়া পেতে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে পিছু ফিরে বলে, শাহরুখ খানকে দেখতে কি সুন্দর, আমি তাকে বিয়ে করতে চাই, আপনি কি ব্যবস্থা করতে পারবেন? ইরফান কল রিসিভ করে গিয়েও করলো না, পিছু ফিরে মায়েরার দিকে তাকায়। মায়েরা মেয়েকে এসে বলে, শাহরুখ খান হলে আমি বিয়েতে এক পায়ে রাজি। ইরফান দাঁত কিরমির করে তাকায় মায়েরার দিকে, ইচ্ছে করছে একে থাপ্পড় দিয়ে বাথরুমে ছোটাতে। মায়েরা মিটিমিটি হেসে বলে, সে কি আমার বর হবে? ইরফান মায়েরার দিকে এগিয়ে আসতে নিলে মায়েরা এক দৌড় দেয়। ইরফান বিরক্তিতে শ্বাস ফেলে হাতে ফোন বেডের উপর ছুঁড়ে মারে। শুদ্ধ মায়েরাকে দৌড়ে বেরিয়ে যেতে দেখলো। ঘরে এসে ইরফানের দিকে তাকিয়ে বলে, তোর বউকে তাড়া করছিলি কেন? ইরফান রাগে দাঁতে দাঁতে বলে, তোর গ্রাম থেকে থেকে ও একটা বাদর হয়েছে। এরপর বিড়বিড় করে জ্বালিয়ে মারে, যত সব বিষ্টুপিট বাদরের দল। শুদ্ধ অদ্ভুতভাবে তাকায়, এটা কেমন যুক্তি? ইরফান বিয়ের আগে সে তো মায়েরাকে চিনতই না, মায়েরা তো তার চেয়ে 10 কাঠি উপরে। আর এই বেয়াদব, তারা এক গ্রামের ছেলেমেয়েদের বলে তাকে দোষী করছে। তবে একটা হাসি বলে, আহারে মায়েরাটা জ্বালায় এক্ষুনি অতিষ্ঠ হয় ভাইটা। গলা ঝেড়ে মিটমিটি হেসে, কেবল তো শুরু শোনা, বাকি জীবন তো পড়ে আছে, সহ্য করতে শেখো। এসব এখন তো নিত্যদিনের সঙ্গী, হাজার হোক তোর স্পেশাল বাদর বউ বলে কথা। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে এগিয়ে গিয়ে বেড থেকে ফোন তুলে কাউকে কল ব্যাক করে। কানাডা আসার পুরোপুরি 1 মাস পূর্ণ হয়েছে ইরফান মায়েরা।
সকাল সকাল নামাজ পড়ে মায়েরা বাড়ি থেকে বেরিয়েছে। বাড়ির বাইরে বেশ অনেকটা জায়গা খোলামেলা, দুপাশে বেশ কিছু গাছগাছলা, অনেক বাগানের মতো। মায়েরা এতদিন এখানে আসলে সেভাবে বাইরে আসা হয়নি। আজ মন ভীষণ ফুরফুরে। আগামী বাংলাদেশে যাবে মূলত এই জন্য ভীষণ ভালো। কতদিন পর নিজের দেশে পা রাখবে, সবাইকে দেখতে পেবে ভাবতে মনটা আরও উৎফুল্ল হয়। এখানকার জায়গাগুলো অনেক পরিষ্কার, মায়েরা ভীষণ ভালো লাগে। তবে এদেশের পরিষ্কার জায়গার চেয়ে নিজের দেশে একটু একটু নোংরা ভালো মনে হলো মায়েরার। নিজের দেশে আলাদা একটা শান্তি পাওয়া যায়। মায়েরা এসব ভাবতে ভাবতে ছোটোখাটো বাগানের ভেতরে প্রবেশ করে। এখানে বেশ অনেক ধরনের ফলের গাছ, দু একটা ফুলের গাছ দেখলো, তবে ফলের গাছ বেশি। মায়ের সবচেয়ে বেশি ভালো লাগলো আপেলের গাছ। এগিয়ে গিয়ে একটা আপেল ছিঁড়ে নেয় গাছ থেকে। এরপর হাঁটতে হাঁটতে আপেলে কামড় দেয়, বেশ ভালো লাগে। এক কোণার দিকে কিছু একটা চোখে পড়তে মায়েরা ভীষণ অবাক হয়। পরিচিত ঠেকলো তার কাছে, দ্রুত পায়ে এগিয়ে যায় মায়েরা। হাতের আপেলটি প্রায় শেষ, পুরোটা মুখে পড়ে গাছটির সামনে বসে পড়ে মায়েরা। এই তো সেই টিয়া পাখির মতো দেখতে, এটা আসলে কি? মায়েরা বুঝতে পারলো তাকে একবার গ্রামে এক বাচ্চা এনে দিয়েছিল, তার কাছে কি যে ইউনিক লেগেছিল, ভালো লেগেছিল সেই গাছ এখানে। মায়েরা মুখে হাসি ফুটে ওঠে, মাটিতে পা রেখে ছড়িয়ে বসে ফুলগুলো একটা একটা করে ছিঁড়তে বসে। ইরফান কোথা থেকে যেন ক্যামেরায় হাতে নিয়ে দাঁড়ায় বাগানের মাথায়। তার সেকেন্ড ক্যামেরা কানাডায় রেখে গিয়েছিল, আজ হঠাৎ করে বের করে নিল। অনেকদিন পর ক্যামেরা হাতে নিয়েছে, উদ্দেশ্য প্রকৃতি নয় বরং মায়েরা। মায়েরাকে চেনার পর থেকে আগের মতো প্রাকৃতিক পিকচার ক্যাপচার করার প্রবল ইচ্ছে ব্যাপারটা তার মাঝে কেন যেন নেই। সে মায়েরাকে হাতে নিলে আশেপাশে মায়েরাকে খুঁজে বেড়ায়। বাগানে তার লাগানো বার্ড গাছের কাছে মায়েরাকে বসে থাকতে দেখে মায়েরা ক্যামেরা হাতে বাইরে এসেছে। মায়েরা অনেকগুলো বার্ড গাছ থেকে ছিঁড়ে তার কোলের উপর রাখে। এরপর একটি একটি ফুল তার মুখের সামনে ধরে পাখির মতো করে করে মায়েরা এত অবাক হয়, মেয়েটা ভেবে পায় না এত ইউনিক ফুলগুলো এত জীবন্ত লাগে কেন তার কাছে। মনে হচ্ছে জলজান্ত টিয়া পাখিকে সে সুন্দর ঘুমিয়ে আছে। মায়েরা হঠাৎ ডান দিকে নজর পড়লে ইরফানের চোখে। দু হাতের মুঠোয় ফুলগুলো নিয়ে এসে উঠে পড়ে। এরপর এক প্রকার দৌড়ে ইরফানের সামনে গিয়ে দাঁড়ায়। হেসে কিছু বলতে গিয়েও থেমে যায় ইরফানের হাতে ক্যামেরা দেখে। মায়েরা দুপা পিছিয়ে যায়। ইরফান পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলে। ইরফানের পরনে কালো শার্ট, কালো প্যান্ট, হাতে কালো ক্যামেরা। মায়েরা কিছু একটা ভেবে আবারও ইরফানের দিকে এগিয়ে এসে বলে, আপনাকে আমার চেনা চেনা লাগছে। ইরফান ক্যামেরা সহ হাত নামিয়ে ভুরু কুঁচকে তাকায় মায়েরার দিকে। মায়েরা একটু ভেবে তড়াক করে বলে, আপনি কি ক্যামেরা নিয়ে আমাদের গ্রামে যেতেন? ইরফান মাথা নিচু করে সূক্ষ্ম হাসলো। মায়েরা চোখ ছোট ছোট করে ইরফানের দিকে চেয়ে আছে। মায়েরার মনে পড়লো সেদিন একটা বাচ্চা তাকে ফুল এনে দিয়েছিল। সেদিন এই ক্যামেরা হাতে একজনকে দেখছিল, তার সামনে ক্যামেরা এসে পড়েছিল। মায়েরা সেই ক্যামেরা কুড়িয়ে নিয়ে লোকটাকে দিতে গেছিল। লোকটা তাকে কি ধমকটা এনে দিছিল। এরপর এমন ধমক তো ইরফানও দেয়। আবার অমন ক্যামেরা হাতে দাঁড়িয়েছে। সেদিন মাস্ক পরে থাকায় চেহারা দেখতে পায়নি, কিন্তু মায়েরা চোখ বিস্ময় করে বলে, আপনি সেই লোক? ইরফান মায়েরার সম্মুখে মুখ পানে কিছু সময় চেয়ে বলে, ঠোঁট বাঁকা সামান্য। এরপর হঠাৎই মায়েরাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে নেয়। মায়েরা তব্দা খেয়ে যায়। ইরফান মায়েরার কানের পিঠে আলতো কামড় দেয়। মায়েরা কেঁপে ওঠে। ইরফান মৃদু স্বরে বলে, 100% রিকভার করছো, তোমার অপারেশন ক্যান্সেল। কথাটা বলে মায়েরা কানের পিঠে চুমু খায়। ডাক্তার মায়েরাকে 3 মাসের ওষুধ দিয়েছে। এই কোর্স শেষে আবারও 3 মাসের ওষুধ দিবেন। ডক্টর পুরোপুরি নিশ্চয়তা দিয়েছে মায়েরা সুস্থ হয়ে যাবে। ইরফান বুক ভরে শ্বাস নিয়ে বিড়বিড় করে, মাই বার্ড। মায়েরা মৃদু হাসলো। দু হাতে ফুলগুলো ধরে রেখে ইরফানের পিঠে 2 হাত রাখে। সে সাথে শিশলার বুকে বাজবে। কথাটা ভাবতে মায়েরার বুকে হাসি দীর্ঘ হয়। কত কষ্ট পেয়েছে তারা দুজনে, আল্লাহ সব ঠিক করে দিয়েছেন। মায়েরা আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আদায় করে। ইরফান মায়েরাকে জড়িয়ে ধরে রেখেছে। মায়েরা কানে রেখেছে, মুখ নিয়ে ছোট করে বলে, তোমার হাতে যে ফ্লাওয়ার, এটার নাম কি জানো? মায়েরা ইরফানের বুকে মাথা রেখে মাথা নেড়ে বলে, না তো, এটার নাম কি? ইরফান মৃদু হেসে মায়েরা কানে পিঠে আর একটা চুমু এঁকে মৃদু স্বরে বলে, জীবন্ত বার্ড হাতে ঘুমন্ত বার্ড। মায়েরা বুঝতে না পেরে বলে ওঠে, মানে? ইরফান মায়েরাকে ছেড়ে দাঁড়ায়। এরপর মায়েরার দিকে চেয়ে বলে, তুমি জীবন্ত বার্ড আর তোমার হাতে ওটা ঘুমন্ত বার্ড। মায়েরা বোধহয় বুঝেছে, অবাক হয়ে বলে, এই ফুলের নাম বার্ড? ইরফান ছোট করে বলে, হু। এরপর তার বাঁ হাতের মায়েরা খোঁপা করা চুল খুলে দেয়। এরপর মায়েরার হাত থেকে একটা বার্ড নিয়ে বেশ কসরত করে মায়েরার বাম কানের পিঠে গুঁজে দেয়।
মায়েরার চোখ পাথা ফেলে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান তার কাজ শেষ করে মায়েরার দিকে তাকিয়ে মৃদুস্বর বলে, চুপচাপ দাঁড়াও এখানে। কথাটা বলে ইরফান ক্যামেরা হাতে নিয়ে মায়েরার দিকে চেয়ে পিছন দিকে পিছিয়ে এসে মায়েরা ইরফানের দেখে মৃদু হাসে। ইরফান মায়েরা থেকে বেশ খানিকটা দূরে গিয়ে মায়েরার দিকে ক্যামেরা তাক করে। মায়েরা অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান তার কাছে কি সুন্দর লাগছে। না চাইতে মায়েরার ঠোঁটের কোণে হাসি দীর্ঘ হয়। ইরফান মায়েরার বেশ কয়েকটা পিক ওঠায়। মায়েরা আর কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকে। এক দৌড়ে ইরফানের সামনে দাঁড়ায়। দৌড়ানোর জন্য ইরফান রেগে মায়েরাকে কিছু বলতে চায়, তার আগে মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আমাকে পিকগুলো দেখান, আমি দেখতে চাই। ইরফান কিছু বলল না। মায়েরাকে টেনে তার বুকের সাথে মায়েরার পিঠ লাগিয়ে মায়েরাকে দাঁড় করে। এরপর মায়েরার দু হাতের মাঝে বন্ধনে রেখে সামনে ক্যামেরা ধরে মায়েরার তোলা পিকগুলো বের করে। মায়েরা বেশ মনোযোগ সহিত তার পিক দেখে। বেশ অনেকগুলো পিক মায়েরার, যার মধ্যে কিছু পিক কিছুক্ষণ আগে যখন মায়েরা বাটফ্লাওয়ার নিয়ে মাটিতে বসেছিল তখনই পিক। মায়েরা বাটফ্লাওয়ার হাতে নিয়েছে এমনভাবে যেন টিয়া পাখির পাখা অতি যত্নে ধরছে। এভাবে বেশ কয়েকটা পিক। মায়েরা কানে পিঠে গুজে রাখা ফুল, যেন তার কানের পিঠে একটা টিয়া পাখি বসেছে। মায়েরা দৌড়ে আসতে ইরফানের দিকে পিক। প্রতিটা পিক দেখে মায়েরা ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। মায়েরা ক্যামেরার দিকে তাকিয়ে হেসে বলে, আপনি এত সুন্দর পিক ওঠান, পুরোই জোশ ক্যামেরাম্যান। ইরফান সামান্য নিচু হয়ে মায়েরার কাঁধে থুতনি থেকে আর চোখে মায়েরার দিকে তাকায়, সূক্ষ্ম হাসে। এরপর মায়েরার কাছে মুখ নিয়ে বলে, একটি শীষের সুর বাজায়। মায়েরা পুরো শরীর কেমন শীতল স্রোত। ইরফানের কণ্ঠে এই শীষ শুনলে মায়েরা যে কত অদ্ভুত অনুভূতি হয় তা কি করে বোঝায়। এরপর একটু পর ইরফান থেমে সুরেলা কণ্ঠে গেয়ে ওঠে, তুমি আকাশের বুকে বিশালতা উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা। মায়েরা ঘাড় বাঁকিয়ে পিছু ফিরে ইরফানের দিকে তাকায়। চোখ জোড়া ভরে যায়। ইরফানের মায়েরার চোখে পানি থেকে থেমে যায়। মায়েরা নিজের দিকে ঘুরিয়ে ডান হাতে মায়েরার গালে হাত রেখে বিচলিত কণ্ঠে বলতে, হোয়াট হ্যাপেন, কাঁদছো কেন? মায়েরা চোখ নামিয়ে নেয়। তার খারাপ লাগছে ইরফানের সেই রাতের কথাগুলো মনে করে। তার শিশুরা তাকে কত ভালোবাসে, কিন্তু সে কত কষ্ট দিয়েছে। ইরফান আবারও নরম সুরে জিজ্ঞাসা করে, কী হয়েছে বলো? মায়েরা চোখ তুলে তাকায় ইরফানের দিকে, নাক টেনে বলে, আমি অনেক সরি শিশলা। ইরফান ভুরুকুচকে বলে, হোয়াই? মায়েরা ঠোঁট উল্টে বলে, আমি আর আপনার থেকে কিছু লুকাবো রেখে আপনাকে কষ্ট দিব না। ইরফান বুঝলো কথা, সামান্য হেসে বলে, ইটস ওকে। তাছাড়া লুকিয়ে রাখতে চাইলে আর পারবে না। মায়েরা আর কিছু বলল না, একটু চুপ থেকে হঠাৎ বলল, এই বাড়িটা কার? বাড়ির মালিক নেই? ইরফান পিছু ফিরে তাদের সাদা বাড়িটার দিকে তাকায়। এরপর আবারও মায়েরার দিকে তাকিয়ে বলে, বাড়িতে মালিকের নেম লেখা আছে। মায়েরা অবাক হয়ে বলে, কোথায়? চেক করো। মায়েরা আশেপাশে তাকিয়ে খুঁজে। হঠাৎই তার চোখ পড়ল, দেখলো বাড়ির উপরে অনেক বড় করে খোদাই করে লেখা বাটফ্লাওয়ার। লেখার কালারটি হালকা সোনালি টাইপের, যেন চিকচিক করছে। মায়েরা এতদিনে একবারও খেয়াল করেনি। বিস্ময় দৃষ্টিতে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। এরপর দৃষ্টি ঘুরিয়ে ইরফানের দিকে চেয়ে বলে, এটা? ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, ফুল এক মান্ত নিজের বাড়িতে থেকে আজ মালিককে খুঁজছে, ইন্টারেস্টিং। মায়েরার কথা বলার ভাষা হারিয়ে যায়। বাড়িটা তার এত পছন্দ, এখানে আসার পর তার ইচ্ছে করতো এই বাড়িটাকে তুলে বাংলাদেশে নিয়ে যেতে। এখন জানতে বাড়িটা তার। ইরফান যত দেখে তত অবাক হয়। কিছু একটা ভেবে বলে, এই বাড়িটা কবে বানিয়েছেন? ইরফান ভুরু কুঁচকে বলে, 1 ইয়ার অ্যাগো। মায়েরা অবাক হয়, তার বিয়ে তো 6 মাসও হয়নি। ইরফান এই বাড়ি 1 বছর আগে তার জন্য কীভাবে বানিয়েছে হিসাব মিলল না। কিছু একটা ভেবে বলে, আপনি কি আমাকে আগে থেকে চিনতেন? একদম কথা ঘোরাবেন না বলে দিলাম। ইরফান চোখ ছোট ছোট করে তাকায় মায়েরা দিকে, গম্ভীর গলায় বলে, চিনতাম। মায়েরা অবাক হয়ে ভুরু কুঁচকে বলে, কবে থেকে চিনতেন? ইরফান তার ক্যামেরায় দৃষ্টি রেখে বলে, 2 ইয়ার্স। মায়েরা বিস্ময় কণ্ঠে চেঁচিয়ে ওঠে, কি? ইরফান মায়েরার দিকে ভুরু কুঁচকে তাকায়। মায়েরা জহুরি চোখ চেয়ে বলে, আমি তখন ক্লাস 9-এ পড়তাম। আমি আপনাকে কিভাবে চিনতেন? ইরফান ডান হাতের 2 আঙ্গুল দিয়ে মায়েরার মাথায় একটা টোকা দিয়ে সূক্ষ্ম হেসে বলে, বাংলাদেশে গিয়ে বলবো। মায়েরা তার 2 হাতে ইরফানের হাত ধরে বলে, এখনই বলুন প্লিজ। ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়েরা বিরক্ত কণ্ঠে বলে, এখনই বলবে না কেন? ইরফান ক্যামেরার দৃষ্টি রেখে বলে, মাই উইশ। মায়েরা গাল ফুলায়, বিড়বিড় করে বলে, ঘাড়তারা একটা। ইরফান মায়েরার দিকে এগিয়ে গিয়ে বলে, কি আমি? মায়েরা থতমত খেয়ে যায়। কিছু একটা মনে পড়তে আমতা আমতা করে বলে, নেশাখোর। ইরফান রেগে বলে, আবার এসব ফালতু কথা বলছো? মায়েরা রেগে বলে, হ্যাঁ, আপনি নেশা না করতে পারলে আমি বলতে পারবো না কেন?
ইরফান মায়েরার চুল কানের পিঠে গুজে ঠান্ডা গলা বলে, আমি এসব খাই না। আহাদ আমার অগোচরে এসব খাইয়ে দিছিল, এর জন্য ও 3টা থাপ্পড় খেয়েছে। তুমি আর এসব ফালতু ট্যাগ করলে তোমার উপর বাইটের বর্ষণ ঝরবে, বি কেয়ারফুল। মায়েরা ইরফানের দিকে চেয়ে শুকনো ঢেক গেল। ইরফান ঠোঁট বাঁকালো সামান্য, এরপর গলা নামিয়ে বলে, ইউনো বাটফ্লাওয়ার, যেদিন থেকে রোমান্সের ক্লাস স্টার্ট করবো, মেবি ইউ কান্ট হ্যান্ডেল মি। আপাতত রেস্ট নেওয়ার সুযোগ দিচ্ছে, আমাকে শান্ত থাকতে দাও। তোমার পানিশমেন্ট কখনো অফ হবে না, জাস্ট পানিশমেন্ট সিস্টেম চেঞ্জ হবে। মায়েরা ইরফানের কথাগুলো শুনে জমে যায়, মাথা নিচু করে বারবার ঢোক গেলে। ইরফান ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। মায়েরাকে জড়িয়ে ধরতে গেলে মায়েরা হঠাৎ নিচু হয়ে ইরফানের পাশ দিয়ে দৌড় দেয়। ইরফান বুঝতে পারে না, মায়েরা দৌড়ে পিছু ফিরে শব্দ করে হাসে। ইরফান বিরক্তিতে চোখে তাকায় মায়েরা দিকে। এই বাদরটাকে নিয়ে আর পারা যাচ্ছে না। মায়েরা ইরফানের দিকে চেয়ে হাসতে হাসতে উল্টে পড়তে গিয়ে ইরফান দ্রুত এগিয়ে গিয়ে মায়েরা কোমর পেঁচিয়ে ধরে। মায়েরা দ্রুত দু হাতে ইরফানের শার্ট খামচে ধরে। ইরফান রেখে বলে, তুমি কি আমার হাতে থাপ্পড় খেতে চাইছো? মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে দুদিকে মাথা নাড়ে। ইরফান আবারও গম্ভীর গলা বলে, বাদরামো ছাড়বে না? মায়েরা আবারও দুদিকে মাথা নাড়ে। কি ইশারা করছে বুঝতে না পারে চোখ বড় বড় করে দ্রুত উপর নিচ মাথা নাড়ে। ইরফান বিড়বিড় করে, স্টুপিড। কথাটা বলে হাতের ক্যামেরা পাশে রেখে আলতো হাতে ছুঁড়ে ফেলে। এরপর দু হাতে মায়েরাকে নিজের দিকে আর একটু টেনে নেয়। মুখ এগিয়ে নিলে মায়েরা দ্রুত ডান দিকে মুখ ফিরে নেয়। ইরফানের মুখ বিরক্তির গলায় গিয়ে ঠেকে। ইরফান বিরক্তির শ্বাস ফেলে। মায়েরার গলায় দাঁত বসে। মায়েরা মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফান ক্ষতস্থানে আর একটা গাঢ় চুমুকে এরপর মাথা তুলে বিড়বিড় করে হলো, বাদরামো করছো কেন? মায়েরা ঘাড় ঘুরিয়ে ইরফানের দিকে তাকায়, ডান হাত উঠিয়ে গলার হাত বুলিয়ে অসহায় চোখে তাকায় ইরফানের দিকে। মিনমিন করে বলে, আমি ব্রাশ করিনি। ইরফান ডান হাতে মায়েরার মাথার পিছনে চুলের ভাঁজে রেখে ঠান্ডা গলায় বলে, নো নিড। কথাটা বলে মায়েরার আঁকড়ে ধরে। মায়েরা চোখ বুজে নেয়। এয়ারপোর্ট থেকে বেরিয়ে মায়েরা আর ইরফান দাঁড়িয়ে আছে এক কোণায়। মায়েরা মাথা কেমন যেন ঘুরছে। ইরফান বাঁ হাতে মায়েরাকে নিজের সাথে আগলে নেয়। মায়েরা কিছু বলল না। কিছুক্ষণ আগে শুদ্ধ গাড়ি নিয়ে আসলে ইরফান মায়েরা ব্যাক সিটে উঠে পড়ে। মায়েরা ক্লান্তিতে চোখ বুজে আসে। ইরফান কোনো কথা ছাড়া মায়েরার মাথা তার বুকে চেপে ধরে। মায়েরা নিজের দুর্বল শরীর ইরফানের বুকে এলিয়ে চোখ বুজে নেয়। ইরফান মায়েরার কপালে একটা চুমু আঁকলে শুদ্ধ সামনে থেকে হেসে বলে, আস্তাগফিরুল্লাহ, আমার মতো মাসুম বাচ্চার সামনে এসব কি হচ্ছে সোনা? ইরফান বিরক্তিতে চোখে শুদ্ধর দিকে তাকায়। মুখ নামিয়ে মায়েরা ঠোঁট জোড়ে একটা চুমু আঁকে। এতটুকু সময়ের মাঝে মায়েরা ঘুমেছে। শুদ্ধ লজ্জার পর ভান করে বলে, আজ আমি লজ্জার টিকা নিয়েছি বলে শুধু ছলমে পাইছি। ইমরান সিটে মাথা হেলিয়ে ইরফান সিটে মাথা হেলিয়ে চোখ বুজে নেয়। বাসায় ফিরছে ইরফান। মায়েরা রুমা নওয়াজ এগিয়ে এসে মায়েরাকে জড়িয়ে ধরে। মায়েরা নিজেও তার শাশুড়িকে জড়িয়ে ধরে। মায়েরা ভীষণ ভালো লাগে তার শাশুড়ির এমন মায়ের মতো আচরণ। রুমা নওয়াজ মায়েরাকে ছেড়ে মায়েরার কপালে চুমু খেয়ে, কেমন আছো আম্মু? এখন শরীর কেমন আছে? মায়েরা মৃদু হেসে, যাদের কপালে মায়ের মতো শাশুড়ি থাকে তাদের আবার খারাপ থাকে নাকি? মায়েরার কথা রুমা নওয়াজ মৃদু হাসলেন। ইরফান বাবার থেকে মায়েরার ব্যাপার শোনার পর এরপর মায়েরা অসুস্থ সব মিলিয়ে রুমা নওয়াজ মায়েরার উপর কী যে মায়া হয় এই খেয়াল তবুও তার মনে খুঁত লাগে। তার আদর ভালোবাসার কমতি নেই তো? তারেক নওয়াজ এগিয়ে এসে বলে, মেয়ে তো সবার আগে আমার, কিন্তু মেয়ে দেখি মাকে পেয়ে বাবাকে ভুলে যাচ্ছে। তারেক নওয়াজের কথায় মায়েরা হেসে ফেলল। শাশুড়িকে ছেড়ে শ্বশুরের সামনে বলে বলে, বাবা, আপনার মনে হচ্ছে আপনি হিংসুটে হয়ে গেছেন। তারেক নওয়াজ হেসে মায়ের হাতে দিয়ে বলেন, মেয়ের জন্য একটু একটু হওয়া যায়। আবারও মৃদু হাসলেন। তারেক নওয়াজ মৃদু স্বরে বললেন, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও আম্মু, পরে কথা হবে। মায়েরা সিঁড়ি বেয়ে উপরে উঠতে দিলে ইরফান ঝট করে মায়েরাকে কোলে তুলে নেয়। মায়েরা চোখ বড় বড় করলে, আর কি করছেন নামান? শুদ্ধ আয়েশ করে সোফায় বসে হেসে বলে, মামা জানো, মুরগিকে খপ করে ধরাই শেয়ালের কাজ। তারেক নওয়াজ বোধহয় শুদ্ধর কথা বুঝতে এই বাঁদর ছেলেকে সে চেনে, তবে কিছু বলল না, শুধু একটু হাসলো। মায়েরার প্রতি ইরফানের এই কেয়ার তার জীবনের অনেক বড় কিছু পাওয়া মনে হলো। ইরফান মায়েরার বুকে একটা কিল দিয়ে বলে, অসভ্য লোক, নামান বলছি। ইরফান ভাবলেছেন সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে গম্ভীর হলো, নো। মায়েরা হতাশায় নিঃশ্বাস ফেলছে। এমনিতে তার শরীর দুর্বল লাগছে, তাই বলে সবার সামনে কোলে নিতে হবে? এই লোকটা জীবনেও ভালো হবে না।
মায়েরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে ঘুমিয়েছিলাম। মাত্র ঘুম থেকে উঠে আশেপাশে তাকিয়ে ইরফানকে দেখলো না। বেড থেকে নেমে বাইরে দৃষ্টি দিলে দেখলো বিকাল গড়িয়েছে, সন্ধ্যা নামবে নামবে ভাব। মায়েরা ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে ঘর থেকে বেরোয়। সিঁড়ি বেয়ে নিচে নামলে ইনায়ার ঘর থেকে ইনায়ার কথা শুনতে পেয়ে মায়েরা দ্রুত ইনায়ার ঘরে যায়। ইনায়া ফোনে কথা বলছিল। মায়েরাকে দেখে ফোন আর একটু কথা বলে ফোন রেখে দেয়। মায়েরা এগিয়ে গিয়ে ইনায়ার পাশে বেডের উপর পা তুলে বসে জড়িয়ে ধরে হেসে বলে, আপু কখন আসলে এই বাড়িতে? ইনিয়া মায়েরার পিঠে হাত দিয়ে বলে, কিছুক্ষণ আগে। তুমি ঘুমিয়েছিলে তাই ডাকিনি। মায়েরা ইনায়াকে ছেড়ে বলে, আপু তোমাকে অনেক অনেক অভিনন্দন, বাচ্চাটা কবে বের হবে? মায়েরা প্রথম কথা ইনিয়া একটু লজ্জা পায়, একটু পেলেও মায়েরা বাচ্চা মেয়ের কথা শুনে হেসে ফেলে। মায়েরা উৎফুল্ল কণ্ঠে বলে, আমি খালা হওয়ার জন্য খুবই এক্সাইটেড। ইনি হেসে বলে, কিন্তু তুমি তো মামি হবে। মায়েরা মুখ ফুলে বলে, হ্যাঁ হ্যাঁ, ওই খালা মামি দুটোই হব। তোমার বোন হই আমি। সেই দিক থেকে আমি আগে খালা, তারপর তোমার ভাইয়ের জন্য মামি হয়ে যাব। ইনিয়া হাসলো মায়েরার কথা শুনে। মায়েরা হঠাৎ পাশে টেবিলে একটা ওয়ালমেটের মতো কিছু চোখে পড়লে হাত বাড়িয়ে সেটি নেয়। শক্ত কাগজের উপর অনেকটা সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। চারিদিকে গাছপালা, উঁচু উঁচু পাহাড় এবং পাহাড়ের গা ঘেঁষে বেয়ে ঝর্ণা নেমেছে। মায়েরা অবাক হয়ে বলে, ওয়াও কি সুন্দর! এটা কোন জায়গা আপু? মনে হচ্ছে কেউ ক্যামেরা দিয়ে ফটো তুলছে। ইনিয়া হেসে বলে, কোন জায়গা আমি নিজেও জানি না, আর এটা ক্যামেরার পিক নয়। মায়েরা অবাক হয়ে বলে, তাহলে? ইনিয়া হেসে বলে, ভাইয়ের হাতে আঁকানো, অনেক আগে এঁকেছে, তাই তুলে রেখেছিলাম। আজ বের করছি, বাধাই করে এনে নিয়ে যাব। মানে বিস্ময়ের চোখে তাকায় ইনিয়ার দিকে। গালে হাতে কি এত সুন্দর আঁকার হাত! আমার তো বিশ্বাসই হচ্ছে না এটা হাতে আঁকানো। ইনিয়া হেসে বলে, ভাইয়ের আঁকার হাত ছোটবেলা থেকে ভালো। আগে অনেক টুকটাক আঁকতো, আমি জেদ করে কিছু কিছু এঁকে নিতাম। মায়েরা গালে হাত দিয়ে দৃশ্যটির দিকে তাকিয়ে বলে, তোমার ভাইয়ের কত গুণ! আমি তো পুরাই ফিদা হয়ে গেলাম গো। মায়েরা কথা শুনে এনে হেসে ফেলে, তোমারই বর, যত খুশি ফিদা হ। মায়েরা একটু লজ্জা পেল, তবে কিছু বলল না, মৃদু হাসলো। মায়েরা ইনায়ার ঘর থেকে এসে মাগরিবের নামাজ পড়ে, এরপর বেডের উপর গিয়ে চুপচাপ বসে পড়ে। ইরফান কোথায় গেছে ঘুম থেকে ওঠার পর থেকে দেখছে না। মায়েরা ভালো লাগছে না। হঠাৎ তার চোখে পড়ে ইরফান সেই ভেতরের ঘরের দরজাটা বেশ অনেক খোলা। মায়েরা চোখ দুটো চকচক করে এই ঘরে কী আছে তা দেখার জন্য আর সুযোগ পেয়েছে। দ্রুত বেড থেকে নেমে ঘরটির সামনে দাঁড়ায়। ঘরটির দরজা ঠেলে ভেতরে দৃষ্টি দিলে ঘরটি অন্ধকার লাগে, তবে একেবারে অন্ধকার নয়। ডিম লাইট জ্বালালে হয়তো। ইরফান মৃদু স্বরে ডাকে, বার্ডফ্লাওয়ার। মায়েরা শরীর কাঁপছে। ইরফান মায়েরাকে নিজের থেকে সরাতে চাইলে মায়েরা নিজে ইরফানের থেকে দূরে সরে যায়। রেগে চেঁচিয়ে বলে, কি এনে রেখেছেন এই ঘরে? আমি কত ভয় পেয়েছি জানেন? মায়েরা ভয়ের চোটে এখনও ঠিকভাবে কথা বলতে পারছে না। ইরফান দেখলো ভয়ে মায়েরার যেন কণ্ঠ মৃদু কাঁপন, তেমন রেগে থাকায় নাকের পাটা ফুলিয়ে ফেলেছে। চোখগুলো কেমন বড় বড় হয়ে তার দিকে চেয়ে আছে। মৃদু হাসলো ইরফান। মায়েরা আবারও রেগে বলে, এই যে লোকটার জন্য ভয় পেল, আর ইনি দাঁত বের করছেন। মায়েরা এগিয়ে এসে ইরফান এগিয়ে এসে মায়েরাকে টেনে জড়িয়ে ধরে। মায়েরা মোচড়ামুচড়ি করে। রেগে বলে, আমি বুঝেছি, আপনি আমাকে ভয় দেখানোর জন্য এখানে কিছু রেখেছেন, এই জন্য আজ দরজা খুলে রেখেছেন। অসভ্য লোক আপনি। ইরফান ভুরু কুঁচকে মায়েরার দিকে তাকায়, দু হাতে মায়েরাকে আর একটু শক্ত করে ধরে বলে, ইউ আর এ ভেরি ইন্টেলিজেন্ট গার্ল। মায়েরা চোখ ছোট ছোট করে তাকায়। মানে তাকে সত্যি সত্যি ভয় দেখানোর জন্য কিছু এনে রেখেছে। এই লোক কত বড় খারাপ! তার কাছে তো জলজন্ত মানুষ লেগেছে। মায়েরা রেগে আবারও কিছু বলতে গিয়ে থেমে যায়। লোকটা এই ঘরে কি রেখেছে? সব ভাবনা মাথায় রেখে পিছনে ঘুরে আবার সামনে তাকাতে গিয়েও তাকালো না। মুহূর্তে রাগ মিলিয়ে গিয়ে চোখে মুখে বিস্ময় ভর করে ওঠে। ইরফান মায়েরাকে ছেড়ে মায়েরাকে উল্টো ঘুরিয়ে দাঁড় করে। এরপর বিছানার দিকে থেকে দু হাতের বন্ধনীতে জড়িয়ে নিল। মায়েরার গালের সাথে গাল লাগায়। চাপা দাড়ির খোঁচা লাগে মায়েরার গালে, তবে মেয়েটার সে খেয়াল নেই। ইরফান আর চোখে মায়েরার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকায়। হাতের বাঁধনটা আর একটু শক্ত করে ঠান্ডা করলে, ইউরোপ বাটফ্লোনার, শি ইজ মাই ফার্স্ট ওয়াইফ। মায়েরা ঢোক গিলে সামনের দেওয়ালের দিকে ডান হাতের আঙুল তাক করে থেমে বলে, কিন্তু ওটা তো আমি। ইরফান সূক্ষ্ম হাসলো, সামনের দেওয়ালে দৃষ্টি দেয়, মৃদু হেসে বলে, তোমার সাথে ফার্স্ট মিট। মায়েরা অবাক হয়ে তাকিয়ে থাকে। সামনে পুরো দেওয়াল জুড়ে অনেক বড় একটা মেয়ের পিক, পরনে সবুজ রঙের জামা, পায়জামা, ওড়না। মেয়েটা পুকুর পাড়ে পা ডুবিয়ে বসে আছে, তার মাথা নিচু, খোপা করা চুলগুলো আধখোলা হয়ে ঘাড়ে নেমেছে। মায়ের কাছে মনে হলো পুরো দেওয়ালটা
তার গ্রামের সেই পুকুর, যার আশেপাশে বেশ বড় গাছপালা, আর পুকুরের পাড়ে মায়েরা চুপটি করে বসে আছে। ছবিটা ডান দিক থেকে তোলা, মুখ বোঝা যাচ্ছে, তবে মায়েরা এক দেখাতেই নিজেকে চিনে নিয়েছে। এই গ্রাম, এই পুকুর সে কি করে ভুলবে? এখানে তো সে দিনকে দিন গিয়ে বসে সকাল বিকেল উপভোগ করতো। ছবিটা এত জীবন্ত, মায়েরা কথা বলার ভাষা হারায়। দেওয়ালটিতে দৃষ্টি রেখে কণ্ঠে বিস্ময় ফুটিয়ে বলে, এটা কি আপনার ক্যামেরা? মায়েরার কথায় ইরফান বলে ওঠে, ইটস হ্যান্ড পেন্টেড। ইরফানের কথা শুনে মায়েরা ঠিক অবাক হবে বুঝতে পারে না, এটা হাতে আঁকানো। মায়েরা হঠাৎ মনে পড়ে ইনায়ার কথা, সাথে সেই প্রকৃতির ছবি আঁকার কথা। তার মানে ইরফান তার পিক নিজে হাতে রেখেছে। মায়েরা অবাক হয়, এর উপর অবাক হয়। দ্রুত পিছন ফিরতে নিলে পাশের দেওয়ালে চোখ পড়লে মায়ের দৃষ্টি আটকে যায়। মায়েরার মাঠের মাঝে পা ছড়িয়ে বসে আছে, হাতে বাড ফ্লাওয়ার। সেই ছোট্ট ছেলেটাকে তাকে এনে দিয়েছিল, সেগুলো গিয়ে মাঠের মাঝে গিয়ে বসেছিল। সেটা একটা পিক। তার পাশে আরেকটা পিক, তার গ্রামের একটি গাছের নিচে মায়েরা বসে আছে, তার ব্যাক সাইডে। মায়েরা মনে হলো লাবিবের বাবা তার মুখের সামনে থেকে খাবার ছুঁড়ে ফেলেছিল, তাই গাছের নিচে সেই বিকেলে মন খারাপ করে বসেছিল। তার পাশে আরেকটা পিক চোখে পড়লো। এই অন্ধকারের মাঝে মায়েরা দাঁড়িয়েছে, তার উপর হালকা আলোর ঝিলিক। তার একটু দূরে ইরফান দাঁড়িয়েছে। ইরফান ভীষণ ঝাপসা দেখলো, তবু মায়েরা এক দেখাতে চিনল এটা ইরফান। সে সেই রাতের ইরফানকে দেখছিল এভাবে ঝাপসা, শীষ বাজাতে শুনছিল। সেদিন চিনতে পারেনি, তবে আজ চিনল। সেই দেওয়ালে পুরো অংশ জুড়ে 3টি পেন্টিং। মায়েরা বিস্ময় কাটিয়ে উঠতে পারে না। ইরফান মায়েরাকে পাশের দেওয়ালের দিকে ঘুরিয়ে দেয়। মায়েরা সেই দেওয়ালটিতে দৃষ্টি বলে, পরনে কালো শার্ট প্যান্ট, মাথায় কালো হেলমেট। লোকটি বাইকের উপর বসে আছে, আর তার বাইকের সামনে মায়েরা দাঁড়িয়েছে। মায়েরা মনে হচ্ছে একদিন সকালে দিকে বাড়ি থেকে বেরিয়ে গ্রামের রাস্তায় খেলছিল বান্ধবীদের সাথে। তখনই কালো পোশাক, কালো বাইক, কালো হেলমেট পরা এক লোকের বাইকের সাথে ধাক্কা লেগেছিল, আর রেগে লোকটাকে কালা মামা, কানা মামা বলেছিল। এই তো সেই পিক। তার মানে এটা ইরফান ছিল। মায়েরা অবাকের মাত্রা বাড়ছে তো বাড়ছে। একই দেওয়ালে মায়েরার প্রথম শাড়ি পরা পিক। যেদিন ফাইজ ইনায়াকে দেখতে এসেছিল, সেদিন তার শাশুড়িমা তাকে শাড়ি পরিয়ে দিয়েছিল। এরপর ইরফান তাকে কোলে করে ঘরে এনে বলেছিল শাড়ি খুলতে। মায়েরা পিকটি খুব সুন্দর নজরে দৃষ্টি বলে, একদম দেওয়ালের সাথে সিটিয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছে। এলোমেলো শাড়ি, মাথা নিচু, মুখ দেখা যায় না। আরেকটি পিক, একটা জনমানবহীন মাঠ, সামনে পুকুর। মায়েরা শাড়ি পরে উল্টে ঘুরে দাঁড়িয়ে আছে, চুলগুলো কোমর ছুঁয়েছে। মায়েরা মনে পড়লো সেবার এসএসসি এক্সাম শেষে তিনা বেগমের থেকে শাড়ি পরেছিল, এটা সেই পিক। মায়েরা দৃষ্টি ঘুরে দরজার সাথে দেওয়ালের দৃষ্টি গেলে নিজের আরেকটা পিক দেখতে পায়। এটা দেখে মায়েরা লজ্জা পায়। মায়েরা দেওয়ালের সাথে সিটিয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছে, শাড়িটা বেশ এলোমেলোভাবে খোলা। ইরফান সব তো এত নিখুঁতভাবে এসেছে। মায়েরা এটা দেখে আরও অস্বস্তি লাগলো, লজ্জায় ঘিরে ধরে। মায়েরা কয়েকদিন আগে ইরফানের প্রতি ভুলভাল চিন্তা করে ইরফানের কাছে নিজেকে সমর্পণ করতে খোলামেলাভাবে শাড়ি জড়িয়েছিল, সেই রাতের পিক। মায়েরা ঘরটির প্রতি দেওয়াল আবার নজর বুলে। তার মনে হলো সে ক্লাস 9 থেকে আজ পর্যন্ত তার কিছু স্মৃতি লাইভ দেখলো, তবে সেগুলো ভিডিওতে নেয়, বরং তার শিশুওয়ালার হাতে পেন্টিং করা পিক। মায়েরা দৃষ্টি ফিরিয়ে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান তার দিকে তাকিয়ে আছে, ঠোঁটের কোনো সূক্ষ্ম হাসি। মায়েরা বিস্ময় কাটিয়ে কথাই বলতে পারে না। ইরফান দু হাতের মাঝে মায়েরা ছোট মুখটা নেয়, মৃদুস্বরে বলে, ইউ আর মাই বার্ডফ্লাওয়ার। মায়েরা শুধু তাকিয়ে থাকে ইরফানের দিকে। তার আর কত অবাক হওয়ার বাকি আছে। বিস্ময় বলে, আপনি ভার্সিটির লেকচারার, পেইন্টার, ফটোগ্রাফার, বিজনেসম্যান। একটু থেমে বলে, আপনার আর কোনো গুণ লুকানো আছে কি? মায়েরা কথা শুনে ইরফান সূক্ষ্ম হেসে বলে, মেবি। মায়েরা আগের চেয়ে অবাক হয়ে বলে, কি? ইরফান মায়েরার চুলের দু হাতে কানের পিঠে গুজে বলে, আই ডোন্ট নো। মায়েরা চোখ ছোট ছোট করে বলে, আপনি জানেন না মানে? মায়েরা ইরফান মায়েরাকে ছেড়ে বলে, তুমি আমার গুণ জানতে চেয়েছিল, বাট আই ক্যান সি মাই ওন কোয়ালিটি। নিজের গুণ নিজে দেখতে পাই না। মায়েরা বলার মতো কিছু পেল না। খুব ভালোই বুঝলো ইরফান অদ্ভুত ক্যারেক্টারের মানুষ, আর সেই অদ্ভুতের মাঝে শুধু ভালো দিকে ভরা। মায়েরা ইরফানের খুব মনোযোগ দিল। ইরফানের গায়ে সাদা শার্ট, পরনে সাদা গাবিডিয়ান প্যান্ট। ইরফানের গায়ের রংটা বেশ ফর্সা। মায়েরা দৃষ্টি উঠিয়ে ইরফানের বাদামি চোখের মনিতে দৃষ্টি রেখে মৃদু হেসে বিড়বিড় করে, শুভ্র পুরুষ।
ইরফান শুনেছে মায়রার বড় শব্দ দুটি। মায়রার গালে বুড়ো আঙুল চালায় দৃষ্টি। মায়রার চোখে নিবন্ধ রেখে মৃদুস্বর বলে, শুভ্র পুলিশ, নাইস নেম, আই লাইক দিস নেম। মায়রা লজ্জা পেয়ে চোখ জোড়া নামিয়ে নেয়। ইরফান মায়রা একটা জিনিস অবাক লেগেছে, এতগুলো জীবন্ত পিক অথচ কোনো পিকে তার মুখ চোখ আঁকা নেই। প্রায় সব পিকে মায়রা হয় মাথা নিচু, নয়তো মায়রা ব্যাক সাইড। তবুও একটু হলেও সেখানে মুখ বোঝা যায়, সেখানে সে নিজের চোখ মুখের অস্তিত্ব পায়নি। মায়রা বুঝেছে ইরফান নিখুঁতভাবে পেইন্ট করে, যার ফলে পিকের মানুষকে চিনতে তার মুখ দেখার প্রয়োজন পড়েনি মায়রা। একটু অসুবিধা হবে না কারো চিনতে, তবুও মায়েরা কৌতূহল হয়। মাথা তুলে ইরফানের দিকে তাকিয়ে প্রশ্ন করে, আচ্ছা আপনি আমার চোখ মুখ পেইন্ট করেননি কেন? ইরফান মৃদু হেসে বলে, প্রয়োজন পড়েনি তাই। একটু আবার থেমে বলে, ওয়ান রিজন দিস গার্ল, ইউ আর আ স্টুপিড গার্ল, আই ডোন্ট লাইক ইউ। ইরফানের কথা শুনে মায়েরা চোখ ছোট ছোট করে তাকায়। এখনও বলেছে তাকে পছন্দ করে, কি ঘাড়তার লোক ভাবা যায়। বিরক্তি হয়ে দু হাতে তুলে ইরফানের চাপ দাড়িটা টেনে ধরে। ইরফান দ্রুত মায়েরার হাত দুটো ছাড়িয়ে নেয়, ধমকে বলে, স্টুপিড কি করছো? মায়েরা রেগে বলে, আপনি মিথ্যেবাদী। ইরফান মায়রাকে দু হাতে তার সাথে জড়িয়ে নেয়। আমার এসএসসি এক্সাম শেষে আমি আমাদের ফ্যামিলি ফটো পেন্ট করেছিলাম, বাবা বকেছিল অনেক, সাথে পিকটা পুড়িয়ে দিয়েছিলাম, পিকার চোখে মুখে এঁকেছিলাম, দ্যাটস নট রাইট। বাট এরপর থেকে আমি পেন্টিং থেকে দূরে ছিলাম, তোমাকে দেখার পর আবার স্টার্ট করছি, দ্যাটস ইট। মেয়েরা অবাক হয়ে ইরফানের দিকে তাকিয়েছে। সে ইরফানকে যতবার দেখছে তত অবাক হয়েছে। প্রথম প্রথম যখন তার বিয়ে হয়েছে তখন ইরফানকে একটু একটু ভালো ভেবেছিল, কিন্তু মানুষটার মাঝে এত সুন্দর সুন্দর গুণ লুকায়িত সেটা কল্পনা করেনি। মায়েরা অভিমানী কণ্ঠ বলে, আপনি আমাকে অনেক মেরেছেন। ইরফান মায়েরার কপালে চুমু এঁকে মায়েরার চোখের দিকে তাকিয়ে বলে, বাট আই হ্যাভ ফেল্ট মোর পেইন দ্যান ইউ। আমি তোমার চেয়ে বেশি ব্যথা পেয়েছি। একটু থেমে নরম গলায় বলে, বডি তোমার, হার্ড হই আমি। ইটস ভেরি ডিফিকাল্ট ক্যালকুলেশন। ইউ আর আই ম্যাজিশিয়ান টু মি। তুমি আমার কাছে একজন জাদুকরের মতো। মায়েরা ভীষণ আবেগী হয়ে পড়ে। ইরফান না বললেও সে তো বোঝে তার ব্যথা। ইরফান ব্যথা পায়। মায়েরা নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে হয়। ছোট্ট থেকে এত বিতৃষ্ণা নিয়ে বড় হওয়া মেয়েটি তার কল্পনার চেয়ে বেশি ভালোবাসা পেয়েছে তার ভালোবাসার মানুষের কাছে। আবেগে মায়েরা চোখ জোড়া ভিজে আসে। ইরফান মায়েরার মাথায় তার বুকে চেপে মাথায় চুম্বু আঁকে। মায়েরা দু হাতে ইরফানকে জড়িয়ে ধরে। তার মনে পড়ে তার শ্যামামা তাকে কত অভিযোগ করেছে, কত আফসোস করেছে। তার শ্যামামা কেন তাকে নিয়ে যায়নি, আল্লাহ কেন তার শ্যামামাকে কাছে পাঠায়নি। অথচ আজ মনে হচ্ছে সে মরে গেলে তার শিশুলায় এত ভালোবাসা কে নিত। চোখের কোণে ঘেঁষে সুখ মিশ্রিত এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। তবু ইরফানের পানি অভিমানী বাণীতে ছুড়ে দেয়, আমার খারাপ লোক, সব লুকিয়ে রেখেছেন, কিছু নিজের থেকে বলেনি। আজ এই ঘরে আমি নিজ থেকে না আসলে তো জানতে পারতাম না। ইরফান মায়েরার কথাগুলো মন দিয়ে শুনল। মায়েরার গালে ঠোঁট ছুঁয়ে রেখে বিড়বিড় করে বলে, লাভ ইজ নট ফর শো, ভালোবাসা দেখানোর জন্য নয়। মায়েরা চোখ বুঝে মৃদু হাসলো। ইরফান আবারও শক্ত করলো। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, চলে যাচ্ছি না। মায়েরা লজ্জা পায়, তবে ছাড় বলল না ইরফান। ভালোই বুঝলো এই লোক সুযোগ পেলে তাকে জ্বালায়। গতকাল মায়েরার সাথে দেখা করে ইনা আবার বাড়ি চলে গেছে। সকাল সকাল নাস্তা করে বেডের উপর বসে আছে ইনা। ফাইজ ডিভানে বসে আছে, ল্যাপটপে কিছু কাজ। ইনা অসহায় চোখে চেয়ে থাকে। যেদিন থেকে জেনেছে ইনায়ার মা হবে, ফাইজ তার সাথে ঠিক করে কথা বলে না। সেই কখন থেকে ইনায়া ফাইজের দিকে তাকিয়েছে, ফাইজ একবারও তার দিকে তাকায় নেই। ইনায়া বেড থেকে নেমে দাঁড়ায়, ধীরে ধীরে এগিয়ে গিয়ে ফাইজের সামনে দাঁড়ায়। তখনই শাড়ির সাথে পা বেঁধে হুমড়ি খেয়ে পড়ে ফাইজের উপর। ল্যাপটপ ঠাস করে বন্ধ হয়ে যায়। ফাইজ দ্রুত ইনায়াকে আগলে নেয় দু হাতে। ইনায়ার ভীষণ ভয় পায়। দু হাতে ফাইজের গলা শক্ত করে জড়িয়ে ধরে। ফাইজ চোখ বুঝলো। এত রাগ লাগছে তা যদি এই মেয়েকে বোঝাতে পারতো। রাগে দাঁতে দাঁত চেপে চিল্লিয়ে বলে, লিটিল কুইন, তুমি তো নিজেই লিটিল বাচ্চা, সেখানে তুমি আমার বাচ্চাকে পেটে নেওয়ার সাহস কী করে করলে? আনসার করো, নয়তো আজ থাপড়ে তুমিই খাবে বলো। ইনি একটা ঢোক গেলে ফাইজের কোল থেকে উঠতে নিলে ফাইজ ইনিয়াকে শক্ত করে নিজের সাথে চেপে ধরে, যা বলছে আনসার কর ফার্স্ট। ইনিয়া ধমক খেয়ে কেঁপে ওঠে। তার ভাইয়ের মতো এই লোকটা। ইনিয়া হাড়ে হাড়ে টের পাচ্ছে ফাইজের আগে মাথা ফেটে যাচ্ছে। এই মেয়ে তাকে একটিবার জানানোর প্রয়োজন মনে করেনি। তাদের বিয়ে হয়েছে মাত্র কমাস, আর এই মেয়ে মা হয়ে বসে আসছে, সে জানেই না। ফাইজ আবার ধমক গেলে, আমি বাইরের মানুষ,
আমাকে একটা বড় বলবে না? কেন বলনি লিটল কুইন? প্রথম কথাটা ধমকের সুরে বলল, লাস্ট কথাটা না চাইতে নরম হয়ে যায়। ইনিয়া মিনমিন করে বলে, আমি আপনাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। ফাইজ হতাশ সে নিঃশ্বাস ফেলে বলে, তাই বলে বিয়ের 2-3 মাসের মাথায়? ইনিয়া আর চোখে ফাইজের দিকে চেয়ে বলে, আমি মা হতে চাই। আমার 3টা ফ্রেন্ড মা হয়েছে। ফাইজ শান্ত গলায় বলে, তুমি কি মা হওয়ার জন্য আমাকে বিয়ে করছিলে? ইনিয়া ছোট করে বলে, হুম। ফাইজ বিস্ময় কণ্ঠে বলে, মানে? আমার কোনো ইম্পর্টেন্ট দেখছি না তোমার কাছে, শুধু মা হতে বিয়ে করে নিলে? ইনা ফাইজের দিকে চেয়ে বলে, ইম্পর্টেন্ট আছে বলেই তো আপনার বাচ্চার মা হয়েছি। আপনার ইম্পর্টেন্ট না থাকে শুধু বাচ্চার মা হতে চাইলেই তো কারো বাচ্চার মা হয়ে যেতাম। ফাইজ হাসবে না রাখবে বুঝল না, হতাশায় নিঃশ্বাস ফেলল। বুঝেছি লিটল কুইন, আমার ইম্পর্টেন্ট আছে, কিন্তু আমি তো টেনশন এসে আমার বাচ্চা হয়ে গেলে তুমি তো আমাকে আমার ইম্পর্টেন্ট বোঝাতে এই একটা লাইনও বলবে, সারাদিন বাচ্চা নিয়ে বসে থাকবে মনে হচ্ছে। ইনিয়া চোখ ছোট ছোট করে বলে, আপনি আপনার বাচ্চার সাথে হিংসে করছেন? ফাইজ মৃদু হেসে বলে, অবশ্যই। ওর মা ওভার পাকনি। আমার একটু বউয়ের সাথে শান্তিতে 6টা মাস থাকতে দিল না। মা বাচ্চার লেজ ধরে টেনেছে, বাচ্চাটা সুরসুর করে তোমার পেটে ভিতরে এসে পড়েছে, আর এদিকে আমার হলো যত কষ্ট। ইনিও অদ্ভুতভাবে তাকায় ফাইজের দিকে। এই লোকটা তার ইরফান ভাইয়ের শুদ্ধ ভাইয়ের মিক্সড কপি। একবার ভয়ঙ্কর রাখবে তো আরেকবার কী সব আজগুবি কথা বলবে। ফাইজ ইনিয়াকে জড়িয়ে ধরে বলে, বাচ্চা হয়ে গেলে আম্মুর কাছে ওকে রেখে আমরা হানিমুনে যাবো, ওকে লিটল কুইন? ইনিয়া শব্দ করলে, জীবনেও না, আমি আমার বাচ্চাকে রেখে কোথাও যাব না। ফাইজ ইনিয়ার গালে ধরে নিজের দিকে ফেরে, এরপর অসহায় কণ্ঠে বলে, কুইন বউ, তুমি তোমার ভাইয়ের মতো নিষ্ঠুর হয়েছো কেন? বাচ্চা না হতে আমাকে টাইম না দেওয়ার ফোন দিয়েছ। বাচ্চাটা পৃথিবীতে আসলে তো তুমি আমাকে চিনবে না। বুক জ্বলে গেল আমার। ইনি হতাশ হয়ে বলে, আপনি এমন ড্রামাবাজ কেন? ফাইজ ইনিয়ার গালে চুমু খেয়ে বলে, আমাকে একটা টাইম দিবে? আমাদের 100টা বাচ্চা হলেও আমার টাইম 16 আনাই চাই। লিটল কুইন ছাড়া আমার চলে না। ইনিয়া মুখ ফুলে বলে, আপনি আমার সাথে অনেকদিন ঠিক করে কথা বলেন না। ফাইজ ইনিয়ার দিকে চেয়ে মৃদুস্বরে বলে, এরপর মৃদুস্বরে বলে, তুমি মা হওয়ার মতো বড় হয়ে যাও নি লিটল কুইন। তোমার তোমার আমাকে একবার জানানো উচিত ছিল তোমাকে নিয়ে আমার টেনশন হয়। ইনিয়া ফাইজের দিকে তাকায় মৃদুস্বরে বলে, স্বামীরা বেশি বেশি ভালোবাসলে বউদের মা হতে কোনো প্রবলেম হয় না। ইনিয়ার কথায় ফাইজ শব্দ করে হেসে বলে। ইনিয়া একটু লজ্জা পায়। ফাইজ হাসি থামিয়ে বলে, আসো দেখি ভালোবাসি। ইনিয়া জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছু বলার আগে ফাইজ ইনিয়ার ঠোঁট জোরে দখল করে নেয়। বেশ কিছুক্ষণ পর ইনিয়া ছেড়ে দেয় ফাইজ। ইনিয়া চোখ বুজে আছে। ফাইজ ইনিয়ার দিকে তাকিয়ে হাসলো, মৃদুস্বর বলল, আরও ভালোবাসা লাগবে লিটল কুইন? ইনিয়া চোখ বুজে রেখে ফাইজ টেলে মিনমিন করে বলে, আর লাগবে না। ফাইজ দুষ্টু হেসে বলে, কিন্তু আমার তো আরও ভালোবাসা দিতে ইচ্ছে করছে। ইনিয়া কিছু বলে না। ফাইজ ইনিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। তার লিটল কুইন মাঝে আর একটু লিটল কুইন নয়তো লিটল কিং ভীষণ ভালো লাগে, শান্তি শান্তি লাগে। তবে ইনার জন্য ভয়ে। তার লিটল কুইন তো ছোট, হাতের বাঁধানো আর একটু শক্ত করে মৃদুস্বরে বলে, আর কখনো আমায় না জানিয়ে কিচ্ছু করবে না, ওকে? ইনিয়া ছোট করে বলে, হুম। তারেক নাউজ, রুমা নাউজ, তিনা বেগম, ইরফান, মায়েরা শুদ্ধ সবাই ফাইজদের বাড়িতে এসেছে মূলত শুদ্ধ আর ফারার বিয়ের ডেট ফিক্স করতে। মায়েরা ছটপটে মন নিয়ে ইরফানের পাশে বসে আছে। ছটপটানোর কারণ হলো সে ফারার সাথে দেখা করবে, কিন্তু আসার পর থেকে সবাই শুধু কথাই বলে যাচ্ছে। মায়েরা ঘুম পাচ্ছে এভাবে বসে থাকতে। ধান্দার মাঝে ইরফানের হাতের সাথে মাথা ঠেকালে ইরফান ঘাড় বাঁকিয়ে মায়েরার দিকে তাকায়। সবার সামনে এভাবে মাথা ঠেকেছে বুঝতে পেরে মায়েরা দ্রুত সোজা হয়ে বসে। পাশ ফিরে দেখলো ইরফান তার দিকে তাকিয়েছে। মৃদুস্বরে জিজ্ঞেস, হোয়াটস হ্যাপেন? খারাপ লাগছে? বাসায় যাবে? মায়ের সবার দিকে তাকিয়ে দেখলো সবাই কথা বলে ব্যস্ত। সে কিছু বলবে, ফাইজ ওপাশ থেকে বলে, কি হয়েছে? ইরফান বলে, আমাকে ইমার্জেন্সি একটা রুম দে। মায়েরা মাথায় হাত দেয়, মানে কি ভাবছে এই লোক? ইরফানের হাত ধরে টেনে বলে, রুমে কি করবেন? ইরফান মায়ের দিকে তাকিয়ে বলে, তুমি সিক, ডোন্ট টক। মায়েরা বিস্ময় কণ্ঠে বলে, মানে কি? আমি এবার কখনো অসুস্থ হলাম? ইরফান মৃদু হেসে বলে, হয়েছে। মায়েরা বিরক্ত কণ্ঠে বলে, হয়নি, আমি বিরক্ত হচ্ছিলাম আর এখনও হচ্ছে, বুঝেছেন? একটু থেমে ফিসফিসে বলে, আমি ফারা আপু আর ইনিয়া আপুর কাছে যেতে চাই। ইরফান আর কিছু বলল না। ফাইজ বলে ইনিয়াকে এসে মায়েরাকে নিয়ে যেতে। কিছুক্ষণের পর ভেতর থেকে ইনিয়া আসলো। মায়েরা উঠে নেয়। ইরফান মায়েরা হাত টেনে মৃদুস্বর বলে, 10 মিনিট পর চলে আসবে, ওকে? মায়েরা অবাক হয়ে বলে, কেন?
ইরফান গম্ভীর গলায় বলে, আমি বলছি তাই। কথাটা বলে মায়েরার হাত ছেড়ে দেয়। মায়েরা উঠে দাঁড়ায়। ইনিয়ার সাথে যেতে যেতে পিছু ফিরে ইরফানের দিকে চেয়ে মিটমিটে হাসে। ইরফান মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরাকে হাসতে দেখে ভুরু কুঁচকে তাকায়। মায়েরা ইনায়ার ঘরে গিয়ে ইনায়ার ফোন নেয়। তার ফোন সাথে আনেনি। ইনায়ার ফোন থেকে ইরফানের নাম্বারে মেসেজ করে, আজকে আমি ইনায়ার সাথে থাকবো। আপনার সাথে আবার কালকে দেখা হবে। বাই বাই শুভ্র পুরুষ বার্ডফ্লাওয়ার। মেসেজটা পাঠিয়ে মনে মনে হাসলো। ওপাশে ইরফান মায়ের মেসেজটা পড়ে ছোট ছোট করে তাকিয়ে থাকে কিছু সময়। এরপর ফোনের আলো অফ করে ফোন পকেটে রেখে বিড়বিড় করে বলে, তোমার বাথরুম আমি ছুটাবো, জাস্ট একবার হাতের কাছে পাই। শুদ্ধ ইরফানের অপর পাশে বসছে। তার কেন যেন হাসপাস লাগছে। ভাই শুদ্ধর পাশে বসলে শুদ্ধ বলে, দোস্ত আমি এখনো খাট কিনিনি, ভাবলাম শালা কিনে দেয়া খাটে বাসর করলে হয়তো বেশি ভালো লাগবে। কবে খাট কিনে দিবি রে? ভাই চোখ মুখ শক্ত করে তাকায়। একে ঠিক কি করা উচিত? রেগে বলে, বেয়াদব, আমি সম্পর্কে তোর বড়, এসব ফালতু কথা বললে আমার বোনকে পাবি না বলে দিলাম। শুদ্ধ ঝাড়ার মতো বলে বলে, তোর দেওয়ার আশায় ক্যাঠা বসে আছে শোনা, ফাড়া এমনিতে আমার। এই চুপ থেকে সবার দিকে তাকা। তার মামা শ্বশুর মা সবাই কথা বলে ব্যস্ত। শুদ্ধ হতাশ। তার মা মামি ভেতরে গিয়ে ফাড়াকে দেখছে। এসব মানা যাচ্ছে? তার বউ, অথচ সে দেখতে পাচ্ছে না। এত কষ্ট রাখা যায়? ফাইজের দিকে চেয়ে অসহায় গণ্যে বলে, ফাড়া পাখিটা কোথায় রে ভাই? ওকে একটু দেখার ব্যবস্থা করে দে। এত আয়োজন এসে ওকে একটু দেখতে পাচ্ছি না। সেই কালকে দেখছি, প্রায় 20 ঘন্টা হলো। ওকে না দেখে আমার 10 কেজি ওজন কমতে যাচ্ছে। প্লিজ কিছু একটা কর শোনা। ফাইজ ভাবলে নিজ পাবে বলল, না। শুধু চোখ ছোট ছোট বলে, এমনিতে আমার আগে বাবা হয়ে মারাত্মক অপরাধ করছিস, আবার নানা করছিস। কথা শুনে ফাইজ হাত ধরে উঠে পড়ে। ফাইজের বাবা শুদ্ধের উদ্দেশ্যে বলে, কোনো সমস্যা বাবা? শুদ্ধ মৃদু হেসে বলে, ছাদ থেকে ঘুরে আসে আঙ্কেল। ফাইজের বাবা হেসে বলে, আচ্ছা যাও। শুদ্ধ ফাইজের হাত ধরে টেনে নিয়ে যেতে বলে, ফারাকে ছাদে পাঠাও শোনা। তোর বাচ্চাকে আমি 1 টাকা দামের পুরো একটা চকলেট কিনে দেবো, প্রমিস। ফাইজ হেসে বলে, ছাদে গিয়েও আরও 10 কেজি ওজন কমিয়ে আন। আমার বোন যাবে না, বিয়ের আগে 100 হাত দূরে থাকবে ওর থেকে। শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকায়। 1 সপ্তাহ পর বিয়ে, সে তার বউয়ের থেকে 1 সপ্তাহ দূরে, অসম্ভব। রেগে বলে, এই একদম শত্রুতা করবি না, নয়তো ইনাকে আমাদের গ্রামে নিয়ে একদম গুপ্ত করে রাখবো বলে দিলাম। ফাইজ পাত্তাই দিল না। শুদ্ধ আর একে ঘাটল না। পকেট থেকে ফোন বের করে ফারার নাম্বারে কল করলো। সবগুলো ব্রিটিশ। তার বউকে টাকে ডাকতে হবে। দুপুর গড়িয়ে বিকেলে ঠান্ডা মৃদু হওয়া। শুধু ছাদে দাঁড়িয়ে আছে প্রায় 15 মিনিট। বিরক্ত হলো, ফাড়া আসে না কেন? ভাবনার মাঝে পিছন থেকে কণ্ঠ ভেসে আসলো, শুদ্ধ ভাই। শুদ্ধ পিছু ফিরে তাকায়। ভাই বলে রেগে গেলেও ফাড়ার দিকে চেয়ে শীতল দৃষ্টি। ফাড়ার লাল রঙের একটি শাড়ি পরেছে, মুখে হালকা প্রসাধনের ছোঁয়া, ঠোঁটে হালকা লাল লিপস্টিক, মাথায় আঁচল টানা, চোখে শুদ্ধ ধরতে পারল না। সে এর আগে ফাড়াকে শাড়ি পরে দেখেনি। শুদ্ধ তাকিয়ে রইল ফাড়ার দিকে। ফাড়া শুদ্ধর দৃষ্টিতে লজ্জা পেয়ে দৃষ্টি নামিয়ে শুদ্ধ এগিয়ে এসে ফাড়ার সামনে দাঁড়ায়। মৃদু স্বরে বলে, ফাড়া পাখি শাড়ি পরলে কেন? ফাড়া মাথা নিচু করে মিনমিন করে বলে, আম্মু পরিয়ে দিছে। শুদ্ধ ঢোক গেল। শাড়ি পরালো তোমার আম্মু? সর্বনাশ হলো আমার। এখন কি করবো বলো তো? ফাড়া মাথা নিচু করে রাখলো, 2 হাত কচলে, কেন যেন লজ্জা পাচ্ছে ভীষণ। শুদ্ধ আশপাশে তাকালো, চোখ বুজে শ্বাস নিয়ে। হঠাৎই ফারাকে 2 হাতে আগলে নেয় তার সাথে। ফারা কেঁপে উঠলো, ঢোক গেলে বলে, ছাড়ো, মানুষ দেখবে। শুদ্ধ 2 হাতে ফারাকে উঁচু করে ছাদের আড়ালে নিয়ে যায়। ছাদের ঘরের দেওয়ালের সাথে ফারাকে ঠেকিয়ে দাঁড় করায়। ফারার এলোমেলো দৃষ্টি। শুদ্ধ শার্টের দুটো বোতাম খোলা। 2 হাতে ফারার মুখ নিয়ে আবেদনময়ী কণ্ঠে ডাকে, পাখি। ফারা একবার শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ মৃদু হাসে। ফারা শুদ্ধর অমন তীক্ষ্ণ দৃষ্টিতে কেমন কেঁপে ওঠে। দৃষ্টি নামিয়ে নেয়, আবার জিভ দিয়ে ঠোঁট ভেজায়। তখনই বুঝলো ঠোঁট জোড়া তার প্রিয় পুরুষের দখলে চলে গেছে। ফারা চোখ বুজে শুদ্ধর খাট খামচে ধরল। শুদ্ধ যেন নিজের মাঝে নেই। শাড়ির ভাঁজে হাত রেখে ফারাকে নিজের দিকে আরেকটু টেনে। বেশ অনেকটা সময় পর ফারাকে ছেড়ে শক্ত করে ফারাকে জড়িয়ে নেয় নিজের সাথে। ফারা শুদ্ধর বুকে পড়ে। শুদ্ধ মৃদু হাসলো। ফারার মাথা থেকে শাড়ির আঁচল নেমে গেছে। শুদ্ধ ফারার উন্মুক্ত কাঁধে গাঢ় চুমু আঁকলো। ফারা থেমে বলে, শুদ্ধ বা? শুদ্ধ ফারার ঠোঁট জোড়া বিড়বিড় করে বলে, একদম ভাই বলুন না, মাত্র চুমু খেয়েছে পাখি, আর ভাই ডাকছে। হাজবেন্ড হই তোমার। সেদিনের পর টানা আরও 3 মাস পেরিয়ে গেছে। মায়েরা টানা 1 মাস পড়াশোনা সব বন্ধ থাকায় বেচারি হিমশিম খেয়েছে। কয়েকদিন পর কলেজে ক্লাস টেস্ট।
তার কিছু পড়া নেই। এশার নামাজ শেষে পড়তে বসলো। টানা অনেকক্ষণ পরে হাঁপিয়ে গেছে। ঘড়িতে সময় দেখলো 11টা পেরিয়ে গেছে। মায়ের মন খারাপ। ইরফান আজ সেই সকালে দেখেছিল, আর একবারও দেখেনি। তার একটা খোঁজ নেই। খারাপ লোক, তাকে ভুলে গেছে, তাকে ইম্পর্টেন্ট দেয় না। মায়েরা একা একা মুখ ফুলিয়ে অভিমান জমে রাখলো। পায়ের কাছে লিওকে ঘুরঘুর করতে দেখে মায়েরা চেয়ার থেকে উঠে লিওকে কোলে তুলে নেয়, দু হাতে জড়িয়ে বলে, এই লিও, তুই এত কিউট কেন? ইচ্ছে করছে টুপ করে খেয়ে ফেলি। ইরফান তখনই ঘরে প্রবেশ করে। মায়েরা কথাটা শুনে বলে, ওকে খাওয়ার পারমিশন কখনোই পাবে না। তুমি চাইলে আমাকে টেস্ট করতে পারো। দিস পারমিশন অলওয়েজ গ্রান্টেড। ইরফানের কথা শুনে মায়েরা থতমত খেয়ে যায়। ইরফান মায়েরাকে নিয়ে গ্রামে এসেছে। মূলত মায়েরা আসতে চেয়েছিল। সে কবে থেকে তার মা আর ভাইকে দেখতে আসতে চেয়েছে, কিন্তু ইরফান আজ নিয়ে আসলো। তার শুধু কাজ আর কাজ। মায়েরা বিরক্ত লাগে। মায়েরা এই ব্যাপারে ভীষণ অবাক হয়। লাবিবের বাবা তাকে জিজ্ঞাসা করছিল সে কেমন আছে। মায়েরা যেন আকাশ থেকে পড়েছে। এখনও তার বিশ্বাস হয় না এটা কিভাবে সম্ভব। লাবিবের বাবা এত ভালো কি করে হয়ে গেল তার অসুস্থতার জন্য, কিন্তু মায়েরার যেন বিশ্বাসই হয় না। লাবিবে মায়েরার কোলে বসে, আবু আমাকে চুমু খাও। লাবিবের কথায় মায়েরা হেসে দেয়। লাবিব দুগালে টপাটপ কয়েকটা চুমু খায়। লাবিবের মায়েরার কোলের উপর দাঁড়িয়ে দু হাতে মায়েরার গলা জড়িয়ে ধরে মায়েরার গালে চুমু খায়। ইরফান বেডের এক কোণে বসে দু ভাই বোনের কাহিনী দেখে বিরক্ত হয়ে বেড থেকে নেমে মায়েরার পাশে দাঁড়িয়ে কি হচ্ছে এখানে। মায়েরা ঘাড় বাঁকিয়ে হেসে তাকায় ইরফানের দিকে। সে কিছু বলার আগে লাবিব আঙুল উঁচিয়ে বলে, খুবই দুলাভাই তুমি পচা। ইরফান চোখ ছোট ছোট করে তাকায়। মায়েরা লাবিবের দিকে তাকিয়ে বলে, কেন পচা ভাইয়া? লাবিব মায়েরাকে জড়িয়ে ধরে, খুবই দুলাভাই বলে তুমিও ভালো না। মায়েরা বেড থেকে নেমে ইরফানের দিকে, আপনি ওকে কি বলেছেন? ইরফান ভাবলে ভাবে বলে, তোমার ভাইয়ের ব্যাড হ্যাবিট অন্যের বউকে কিস করা, ইটস ভেরি ব্যাড। মায়েরা অবুঝ গেলো বলে, মানে ও কার বউকে কিস করছে? ইরফান মায়েরা দেখে চেয়ে বলে, আমার। মায়েরা অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে, আপনি কি পাগল? ও আমার ভাই। লাবিব ও তাল মেলে বলে, আমি ভাই। খুবই ভাই আউট। মায়েরা চোখ বড় বড় করে তাকায় তার ভাইয়ের দিকে, অবাক হয়ে বলে, এসব কোত্থেকে শিখছিস? লাবিব মুখে আঙ্গুল পুড়ে বলে, খুবই দুলোভাই তোকে শিখিয়েছে? মায়েরা চোখ কপাল চাপড়ায়। তার স্বামী তার ভাই দুটোই পাগল। ইরফান মায়েরার দিকে চেয়ে বলে, ওকে তোমার আম্মুর কাছে রেখে আসো। মায়েরা চোখ ছোট ছোট বলে, কেন মানে? আমি বলছি তাই। লাবিব বলে ওঠে, তুমি? আমি বউ কাছে যাব। তখনই মায়েরা মা ঘরের দরজায় এসে দাঁড়ায়। লাবিবের কথা শুনে ওখানে দাঁড়িয়ে অবাক, এই পাজি ছেলে, এসব কী কথা? লাবিব বলে, তুমি পাদি। মায়েরা শব্দ করে হেসে ফেলে। বোনের হাসিতে লাবিব অবুঝের মতো হাসে। এরপর বলে, বউ বলো, বউকে আদল করতে হয়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, হেসে বলে, আরে এসব কে শিখিয়েছে থেকে? লাবিব সাথে সাথে বলে ওঠে, খুবই দুলাবে। লাবিবের কথা শুনে ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসে। মায়েরা একবার ইরফানের দিকে তাকায়, আর একবার লাবিবের দিকে তাকায়, আর একবার দরজার দাঁড়ানো তার মায়ের দিকে তাকায়। মায়েরা নিজেরই কেমন লজ্জাবোধ রাখে। মায়েরার মা নিজেও বিব্রত বোধ করে দ্রুত মা লাবিবকে নিয়ে এদিকে আয় তো। কথাটা বলে জায়গাটা প্রস্থান করে দিলে ভদ্রমহিলা চলে যেতে মায়েরা ইরফানের দিকে আরেকটু এগিয়ে বলে, আপনি আমার ভাইকে এসব শেখান? ইরফান দু হাতে প্যান্টের পকেটে রেখে, যা তুমি, তোমার আম্মু কেউ শেখাতে পারে না। কপালে চাপড়াতে বলে, মা শুনে গেছে আপনি আমার ভাইকে বউ আদর করা শিখেছেন, বুঝলেন? ইরফান মৃদু হেসে বলে, আই নো। মায়েরা চোখ মুখ কুচকে ভুরু কুচকে বলে, আমার মা শুনে নিল, বিশ্বাস করুন আপনার একটু লজ্জা পাওয়া উচিত। ইরফান বাঁ হাতে দু আঙুলের সাহায্যে মায়ের মাথা টোকা দিয়ে বলে, লজ্জা পাওয়া মেয়েদের কাজ, নট মি। মায়েরা হতাশ হয়, মানে? এই লোকটা কি অদ্ভুত, এনার সাথে কথা বলে লাভ নেই। সে লাবিবকে ধরে নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে নিলে ইরফান বলে ওঠে, ফার্স্ট আসবে। মায়েরা যেতে যেতে তেরা খণ্ডে বলে, আসবো না। ইরফান বিরক্ত হয়, দ্রুত পায়ে এগিয়ে গিয়ে মায়েরা সামনে দাঁড়ায়। মায়েরা ইরফানের পাশ কাটিয়ে চলে যেতে নিলে ইরফান দ্রুত মায়েরা ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। কোলের বাঁ পাশে লাবিব। মায়েরা বাঁ হাতে লাবিবকে ধরে, ডান হাতে ইরফানকে সরাতে চায়। ইরফান এক চুলও নড়তে পারে না, উল্টো ইরফানের সাথে না পেরে পিছিয়ে যায়, যেন ইরফান তাকে ঠেলছে। পিছু যেতে যেতে দেওয়ালে পিঠ ঠেকে যায় মায়েরা, তবু ইরফান ছাড়ল না। লাবিব ডেকে ওঠে, আপু। মায়েরা গায়ের জোরে ইরফানের গলা খামচে ধরে। ইরফান মায়েরাকে ছেড়ে দাঁড়ায়। মায়েরা মাথা নিচু করে নেয়। এই লোকটা এমন কেন? তার ভাই না হয় কিছু বোঝে না, কিন্তু তবুও এটা কেমন লাগে? তার ভাবনার মাঝে ইরফান লাবিবকে মায়েরার কোল থেকে নামিয়ে টেবিলের উপর থেকে বেশ কয়েকটা চকলেট লাবিবের হাতে দেয়।
এরপর মৃদু স্বরে বলে, তোমার আম্মুকে গিয়ে বলো আপুকে তার হাজবেন্ড আদর করছে। কথা শুনে মায়েরা তড়াক করে মাথা উঁচু করে দাঁড়ায়। লাবিব দৌড়ে যেতে যেতে বলে, খুবই দুলাভাই আপুকে আদর করছে, খুবই দুলাভাই আপু। আর শোনা গেল না। মায়েরা রেগে ইরফানের দিকে চেয়ে বলে, আপনি একটা নির্লজ্জ লোক। আমার মাকে ও এসব বলবে? আপনি বাচ্চাটাকে কি শিখেছেন? আর কোনো কাজ নেই? ইরফান ঘরের দরজা আটকে মায়েরা দিকে এগিয়ে আসতে বলে, আছে, বাট দিস ইজ অলওয়েজ আ ভেরি ইম্পর্টেন্ট টাস্ক। মায়েরা কি বলবে বুঝে ওঠে না। মানে তার 4 বছর ভাইকে শেখাচ্ছে বউ আদর করার জন্য, এটা কি ইম্পর্টেন্ট কাজ? এই লোকটা কি করা উচিত? ভাবনার মাঝে ইরফান মায়েরার কোলে নিয়ে বেডে শুয়ে পড়ে। মায়েরা মোছামুছি করে। ইরফান মায়েরাকে শক্ত করে ধরে গলায় মুখ গুজে, পুরো দিন তোমার মা ভাইকে দিয়ে দিয়েছ, 1 আওয়ার এখানে থাকো। মায়েরা নড়েচড়ে বলে, আমি থাকবো না, ছাড়ুন আমায়। ইরফান মায়েরা মৃদু আত্মনাদ করে। ইরফান ছেড়ে দেয়, গলায় মুখ গুজে রেখে বলে, স্টুপিড গার্ল, এসব নেগেটিভ ওয়ার্ড আমার সামনে ইউজ করলে থাপ্পড় দিয়ে দাঁত ফেলবো। মায়েরা দমে যায়। বেশ কিছুক্ষণ পর মিন করে, আজকে এখানে থাকি? নো, আমার কাজ আছে। মায়েরা রেগে বলে, হ্যাঁ সেই তো, কাজ আর কাজ, আমি যাব না আপনার সাথে। ইরফান সূক্ষ্ম হাসলো। মায়েরাকে আর একটু শক্ত বাঁধনে জড়িয়ে নিয়ে মায়েরার দিকে চেয়ে বলে, 2 দিন পর বিয়ে, প্রিপেয়ার ফর মাই ডিপ অ্যাটেনশন। ইরফানের কথার অর্থ বুঝতে পেরে মায়েরা লজ্জায় কেঁপে ওঠে, চোখ বুজে নেয়। ইরফান মায়েরা গ্রাম থেকে রওনা হয়েছে। শুদ্ধ রাস্তায় দাঁড়িয়ে ফোনে কিছু করছিল। নাসিমকে দেখে এগিয়ে যায়। নাসিম শুদ্ধকে দেখে দাঁড়িয়ে যায়। শুদ্ধ ফোন পকেটে রেখে দেয়, আরে তুই গ্রামে আসবি বললি না কেন? নাসিম ছোট ছোট করে, এমনি চলে আসলাম, মামার বাড়ি সপ্তাহখানে থাকবো, মাও আছে এখানে। শুদ্ধ নাসিমের কাঁধে হাত রেখে বলে, আমার বিয়ে তুই থাকবি না, পাগল নাকি? নাসিম মৃদু হেসে বলে, তোর আর ফাইজের বোনের জন্য অনেক দোয়া দিলাম, আমি যেতে পারবো না দোস্ত। না, শুদ্ধ নাসিমের কথা উড়ে দিয়ে বলে, গাঁজা খেয়েছিস না, খাবি তো খাবি, ডেট দেখে খাবি না, তোদের জ্বালায় আমি শুদ্ধ বাঁচি না। বল কোথা থেকে কিনে খেয়েছে, আমি দোকানদারের সাথে যোগাযোগ করে তাকে ডেট আছে এমন দিতে বলবো, ঠিকানা দে। নাসিম বিরক্ত চোখে শুদ্ধর দিকে চেয়ে বলে, শুদ্ধ চোখ ছোট ছোট করে বললে, এভাবে তাকিয়ে লাভ নেই, আমাকে মহান হতাকে কেউ আটকাতে পারবে না। নাসিম হতাশ কাণ্ডে বলে, একটু ভালো হ, তোর 2 দিন পর বিয়ে। শুদ্ধ হেসে বলে, এক বন্ধু ছাড়া আরেক বন্ধুর বিয়ে হয় না জানিস না? নাসিম মৃদু হাসলো। এরপর শূন্য দৃষ্টি রেখে বলে, ইরফান বারবি ডল গ্রামে এসেছিল, আমাকে যদি একটা বার জানাতে। শুদ্ধ শুদ্ধ নাসিমের দিকে তাকিয়ে কিছু বলতে গিয়ে থেমে দেয়। নাসিম মলিন করে বলে, প্রথম বারবি ডলকে একবার দেখেছিলাম, তার সাথে কখনো কথা হয়নি আমার, অথচ কত করে চাইতাম আমি একবার। এরপর আমি কথা বলার সুযোগ হয়, তবে বারবি ডল আমাকে এক প্রকার অ্যাভয়েড করে। এরপর জানলাম বারবিলা আমার বন্ধুকে ভীষণ ভালোবাসে। তার দিক থেকে আমি কোনো পজিটিভ সাইন পাইনি। তাকে তো আমার ভুলে যাওয়ার কথা, তাই না? কিন্তু যত দিন যাচ্ছে বারবিডলের প্রতি আমার অনুভূতি তীব্রতা পাচ্ছে, আমি ভুলতে পারছি না ওকে। একটু থেমে শ্বাস নেয়। এরপর আবার বলে, বারবিডল যখন আমার ভাগ্যে নেই, তবে আমার মনে হয় ওর জন্য প্রতিনিয়ত এত অনুভূতির জন্ম হয় কেন? শুদ্ধ শুদ্ধ অবাক হয়ে নাসিমের দিকে চেয়ে আছে। নাসিম কণ্ঠ কাঁপছে, নিজেকে সামলে মৃদুস্বর বলে, ইরফান আমার সাথে কথা বলে না কেন রে? শুদ্ধর খারাপ লাগলো। বোঝানোর স্বর বলে, জানিস তো ও কেমন পাগল, আর মায়ের ব্যাপারে একটু বেশি পজিটিভ। তুই মায়েরাকে পছন্দ করিস এটুকু মানতে পারে না। একটু অবাক থেমে আবারও বলে, তুই ওর আপন, তাই তোকে ও কিছু বলতে পারে না, আবার সইতে পারে না। ও কেমন জানিসই তো। নাসিম মৃদু হেসে বলে, জানি। তোর খালাতো ভাই সৌভিক এর দুটোর পা ভেঙে দিয়েছিল শুনলাম। শুদ্ধ হেসে ফেললো, কোমরে হাত দিয়ে বলে, বিশ্বাস করবি না ভাই, আমি মাঝে মাঝে পাগলের ডাক্তারের কাছে যেতে চাই। আমি পাগল হয়ে ভুলভাল দেখছি নাকি সেই ভয়ে। মানে তুই বুঝতে পারছিস, ভার্সিটিতে অন্তরা ওকে টাচ করছে বলে 2টো থাপ্পড় খেয়েছে বেচারি। সেই মায়েরার জন্য এখন কি কি করে। সবচেয়ে বড় কথা, ও চুলের বাহার দেখে ভাবতাম ও পাক্কা সন্ন্যাসী হবে। ও মা, এখন তো পুরোই পাল্টে গেছে। মাঝখান থেকে আমার নিজেকে পাগল লাগে। ফোন ভাইব্রেট হলে পকেট থেকে ফোন বের করতে করতে হেসে বলে, মায়েরা বহুত গুণী বুঝলি, ইরফানকে পুরো উল্টে দিয়ে পাল্টে দিয়েছে। ফোনে ফাড়া কল দেখে শুদ্ধর হাসি চওড়া হয়। রিসিভ করে কানে দিয়ে বলে, ফাড়া পাখি, ভাই কি খাট কিনেছে? নাসিম শুদ্ধর কথা শুনে ভুরু কুঁচকায়, এ ভাইজে থেকে খাট চাইছে কেন? শুদ্ধ হতাশায় বলে, আমি কি বাসর করবো না? এসব কি?
নাসিম অদ্ভুতভাবে তাকায়। শুদ্ধ এগিয়ে এসে নাসিমের কাঁধে বাম হাত তুলে দিলে নাসিম ভুরু কুঁচকে, ফাইজের থেকে খাট চাচ্ছিস কেন? তোর খাট নেই? শুদ্ধ হেসে বলে, আরে সারার দেওয়া খাটে বাসর করলে আলাদা একটা ভাইব পাওয়া যাবে, বুঝলি? কোনো চিন্তা করিস না, আমি থাকতে তুই তোর শালার কিনে দেওয়া খাটে সব করতে পারবি, নিশ্চিন্তে আমার ওপর ছেড়ে দে। নাসিম শুদ্ধর পিঠে একটা থাপ্পড় দিয়ে বলে, বাদরের বাচ্চা ভালো হ, তোর অত্যাচারে দেখছি তোর বউ দৌড়ে পালাবে। শালা তুই শালার কিনে দেওয়া খাটের সাথে বাসর করবি? শুদ্ধ মেয়েকে রাগ দেখে বলে, এসব বদদোয়া। এই নাসিম খালা, তোর জীবনে বিয়ে হবে না। নাসিম কটমট দৃষ্টিতে শুদ্ধর পানে টিপে হেসে বলে, ফাড়া পাখি, আমাদের স্পেশাল নাসিমা খালাকে চেনো? ফাড়ার হতাশ এই লোকটাকে নিয়ে, তবে হাসলো শুদ্ধর কথা। একটু পর থেমে অসহায় কাণ্ডে বলে, আমি একটু জরুরি কথা বলতে কল করেছি, তুমি আমার কথা শুনবে না? শুদ্ধ মৃদু হেসে বলে, শুনছি ফাড়া পাখি। অন্তরা আপু কোথায় জানো? শুদ্ধ কিছুটা অবাক হয়ে বলে, অন্তরাকে দিয়ে তোমার কি কাজ? অন্তরা আপু ছোট বোন নুসরত আমার সাথে পড়ে, প্রায় 1 সপ্তাহ বেশি ভার্সিটি আসে না। প্রথমে ভেবেছিলাম এমনি হয়তো চলে আসবে, কিন্তু এখন পাচ্ছি না, আর ওকে অনলাইনে কোথাও পাচ্ছি না। আমার ফ্রেন্ডরা খোঁজ নিয়েছে, ওরা যে বাসায় থাকতো সেখানে নেই, বাসা ছেড়ে দিয়েছে। ফারা পুরো কথাটা মন দিয়ে শুনল শুদ্ধ। বেশ ভালোই অবাক হলো। মায়ের অসুস্থতার পর অন্তরা তার খোঁজ নেয়নি। নাসিমের দিকে তাকিয়ে বলে, কি রে, অন্তরের খবর জানিস? নাসিম ভাবলে বলে, না, আমি কি জানবো কী করে? শুদ্ধ ফারার উদ্দেশ্য বলে, আপাতত আমার কেউ ওর খোঁজ জানি না, আমি খোঁজ নিয়ে তোমাকে জানাবো। ফারা মেয়েদের হেসে বলল, আচ্ছা। শুদ্ধ মিটমিট করে হেসে, ফারা পাখি, তোমার ভাইকে বলো ও যেন কিপটামি বাদ দিয়ে আমাকে ব্র্যান্ডেড খাট কিনে দেয়। ফাটা দাঁত কিরমির করে বলে, তুমি চরম লেভেলে অসভ্য। শুদ্ধ থমকে বলে, ভাই বলে দেখো একবার, তুলে আছাড় মারবো একদম। ফাড়া কল কেটে দিল। শুদ্ধ ইনোসেন্ট ফাজ বানিয়ে নাসিমের দিকে চেয়ে বলল, বালের বউ থেকে ভাই শুনতে শুনতে কবে জানি না নিজের বাচ্চা হলে তার মুখে আমাকে মামা ডাক শুনতে হয়। নাসিম তার বাড়ির দিকে যেতে যেতে বলে, এই কথাটা যেন ফলে যায়, এই জন্য আমি শুক্রবার মসজিদে জিলিপি বিলাবো। শুদ্ধ রেগে বলে, এই বেয়াদব, তোর বিয়ে হবে না, যা, দোয়া করে দিলাম। নাসিম মৃদুস্বরে বলে, আমিও বিয়ে করব না। শুদ্ধ নাসিমের কথা শুনে বলে, আমার বিয়েতে আসবে কিন্তু? নাসিম একবার পিছু ফিরে তাকায়, মৃদু হেসে বলে, অত কষ্ট কীভাবে সহ্য? বারবিডালের বিয়ে দেখার শক্তি নেই, জোর করিস না ভাই, থাক। কথাটা বলে দ্রুত পায়ে এগিয়ে যায়। শুদ্ধ মলিন মুখ চেয়ে রইল নাসিমের দিকে। ছেলেটা অদ্ভুত, খারাপ লাগে তার। এর সমাধান কি? শুদ্ধ বেশ ভালোভাবে খোঁজখবর নেয়, কয়েকজন কল করে, কিন্তু অন্তরের কোনো খোঁজ পায় না। কোথাও উধাও হয়ে গেল। বেশ চিন্তায়। ভাবলো আগামীকাল শহরে গিয়ে আরও ভালোভাবে খোঁজ করবে। অন্তরা গ্রামের বাড়ি চেনে না, নয়তো সেখানে খোঁজ নেওয়া যেত। তবে শুদ্ধ আন্দাজ করলো অন্তরা ইচ্ছে করে শহরে নেই, অথবা থাকলে তাদের সবার আড়ালে থাকছে। ইরফান আর মায়েরার মাঝে ঝামেলা বা মায়েরার ব্রেনে চাপ ফেলা, দুটোই অন্তরা বেশ বিরক্তিকর কাজ ছিল। ভাগ্যের ইরফান জানে না, নয়তো অন্তরাকে কী করতে সে জানে না। বড় হয়ে বন্ধুদের মাঝে একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায়। এদিকে নাসিম, ওদিকে অন্তরা। কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ফেলে। সন্ধ্যার পর ইরফান আর মায়েরা গ্রাম থেকে এসে পৌঁছায়। ইরফানের বাড়ির ভিতরে আসেনি, মায়েরাকে নামিয়ে দিয়ে অফিসের দিকে গেছে। মায়েরা বিরক্ত নিয়ে বাড়ি থেকে নামাজ পড়ে মিলাকে কল দেয়, সে কল রিসিভ করে না। মায়েরার মন খারাপ হয়, মিলা তার উপর মারাত্মক রেগে আছে। কলেজ গিয়ে কত তেল মেখেছে, কিন্তু বান্দি গলেনি। মায়েরার সাথে এত কিছু ঘটেছে, অথচ সে কিছুই জানে না। এটা নিয়ে তার রাগ কবে যে ভাঙাতে পারবে বেচারি। তবে আজ সে পণ করেছে, এই মেয়ে যতক্ষণ না তার ফোন তুলবে সেও কল দেওয়া থামাবে না। সত্যি সত্যি মায়েরা পুরো 15 বার টানা কল দিল। এরপর ক্লান্তি শ্বাস ফেলে 16তম কল দিতে রিসিভ হয়। মায়েরা খুশিতে কিছু লাফিয়ে ওঠে, সাথে সাথে উনুনে শুয়ে বলে, তুই আমার সোনা পাখি, আমি 1000বার কান ধরে উঠবোস করবো। ময়না, একটু কথা বল আমার সাথে। ওপাশে মিলা ঠোঁট টিপে হাসছে, একে জব্দ ভালোই হয়েছে। কত বড় সাহস, শুধু মুখে বান্ধবী বলে আর কাজের বেলায় অষ্টরম্ভা। তা তো হবে না, এত বড় অসুখ বাঁধিয়ে এলো, অথচ তাকে 2 দিন আগে জানালো। এসব মানবে না। মায়েরা আবার অসহায় কণ্ঠে বলে, এই কথা বল, তুই আমার শ্যামা মায়ের বোন, আমার খালা, এমন করলে কিন্তু আমার খারাপ লাগে। মিলে আবার গলা ছেড়ে বলে, ঠিক, ভবিষ্যতের জন্য আর এরকম ভুল না হয়। মায়েরা হাঁটতে হাঁটতে মাথা নেড়ে বলে, অবশ্যই অবশ্যই, আমি তো এরপর সবার আগে তোকেই বলবো, শেষবেলার আগেও তোকে বলবো, পাক্কা। মিলে হেসে বলে, ওমা, তোর বরের থেকে আমার বেশি ইম্পর্টেন্ট দিবি নাকি? দিলে বাসর রাতে আমাকে প্রক্সি দিস, তোর জামাই আঙ্গুল চুষে বসে বসে। মায়েরা চোখ মুখ
কুঁচকে তাকে রেগে বলে, এক থাপ্পড় খাবি বেয়াদব। মিলা মিটে মিটে হাসে, বুঝেছি বুঝেছি, এতদিন ভুল বোঝাবুঝি, এখন তোর তৃষ্ণার্ত বরকে সঙ্গ না দিলে তোর অঙ্গই পড়বে, তাই নে ময়না? মায়েরা কোমরে হাত দিয়ে রেগে বলে, আর একটা ফালতু কথা বললে তোর ভবিষ্যতে যে আমি উগান্ডা পাঠাবো বলে দিলাম। মিলা হেসে বলে, আমাকে পাঠাস রে? টিকিট ছাড়া বিনা পয়সায় যেতে মজাই লাগবে। মায়েরা হেসে বলে, আহারে, ওখানে গিয়ে তোর জামাইয়ের চারপাশে হাত পা টিপে দেওয়া মেয়েদের দেখিয়ে তোর অঙ্গ জানানোর ব্যবস্থা করবে। মিলা ভোতামুখ করে বলে, ছি, মেয়েরা কি ছোট ছোট কাপড় পরে থাকে অমন জায়গায়? তার জামাই গেলে সে হার্ট ফেল করবে। মায়েরা এসব রেখে বলে, তুই কালকে এখানে আসবি কিন্তু মিলা, একটা বাহানা দেখাইলি চটকানো খাবি। রাত 12টার কাছাকাছি ইরফান অফিস থেকে ফিরে বেডের দিকে নজর করলে মায়েরা ঘুমিয়েছে। মায়েরার বিড়াল লিও মায়েরার পাশে ঘুমিয়েছে। মায়েরা লিওকে জড়িয়ে ঘুমিয়েছে। ইরফান বিরক্ত হয়, এগিয়ে গিয়ে লিওকে মেঝেতে রেখে আরেকটা দোলনার মতো তার উপর শুয়ে দিল। মায়েরার জন্য এই বিড়াল তার বাচ্চার মতো পালতে হয়, তার উপর আবার এটা তার বউয়ের সাথে ঘুমানোর শখ। মাঝে মাঝে ইরফানের ইচ্ছে করছে একে আছাড় মারতে। লিও যথাস্থানে রেখে ইরফান মায়েরার দিকে একবার তাকালো, এরপর ফ্রেশ হয়ে হেঁটে যায়। শাওয়ার নিয়ে বেরিয়ে যেতে মায়েরা এলোমেলো অবস্থা। প্রথম যেদিন মায়েরা তার রুমে বেডে ঘুমিয়েছিল অনেকটা সেভাবে, বেডের কোণায় মাথা রাখা, চুলগুলো মেঝেতে ছুঁয়েছে, জামা উঠে ফর্সা পেটটা উন্মুক্ত। ইরফান জিভ দিয়ে ঠোঁট ভিজে মায়েরার দিকে এগিয়ে সে মায়েরাকে ঠিক করে শুয়ে দেয়। জামা ঠিক করতে গিয়ে ঢোক গেল শুকনো। নিজেকে নামিয়ে উন্মুক্ত পেটে দুটো গাঢ় চুমু ওকে। দাড়ির খোঁচা লাগায় মায়েরা ঘুমের ঘুরে একটু নড়ে ওঠে। ইরফান এগিয়ে এসে মায়েরার কপালে একটা চুমু খেয়ে যায়। মায়েরা থেকে নিজেকে পরিপাটি করে রুম থেকে বেরিয়ে যায়। মায়েরা হঠাৎ ঘুম ভেঙে যায়, চোখ বুলে আশেপাশে চোখ বুলিয়ে ইরফানকে খুঁজতে পেরে না। বেডে লিওকে না দেখে চিন্তিত হলো। বেড থেকে নেমে লিওর জায়গায় তাকে ঘুমাতে থেকে মায়েরা বুঝলো এটা ইরফানের কাজ। মায়েরা এগিয়ে গিয়ে ব্যালকনিতে ইরফানকে খুঁজলে পায় না। মায়েরা ভীষণ বিরক্ত হয়, একে তো এসেছে 100 ঘন্টা পর, এসে আবার নেই। মেজাজ খারাপ হয়, ওয়াশরুমে গিয়ে মুখে পানি দেয়। এরপর ওয়াশরুম থেকে বেরিয়ে ছাদের উদ্দেশ্যে বলে। ছাদের সিঁড়ি বেয়ে উঠতে নিয়ে মায়েরার নাকে সিগারেটের গন্ধ আসে। মায়েরা দ্রুত গলায় ওড়না পেঁচানো ধরে নাক চেপে ধরে, এরপর দ্রুত সিঁড়ি বেয়ে উঠে ছাদের মেঝেতে পা রাখে। ছাদের ডান দিকের কোণা দিকে ইরফান উল্টো হয়ে একটা চেয়ারে বসে থাকতে দেখে। ছাদের এপাশে স্বল্প আলোয় লাইট জ্বালানো। মায়েরা একবার ছাদের বাম দিকে তাকায়। ছাদের বাম পাশে দোলনা টানানো আছে। বেডরুমের সাথে দোলনাগুলো থাকে বেশ বড় বড় গোল সাইজের। কানাডা থেকে আসার পর ইরফান মায়েরা জন্য দুটো এমন দোলনা এনেছে, একটা ইরফানের পেন্টিং রুমে আর একটা ছাদে। এখানে দোলনার উপর ছাউনি টাঙানো হয়েছে, তবে ক্ষেত্রবিশেষে সরিয়ে ফেলা হয়। অনেকটা জায়গা জুড়ে ছাউনি দেওয়া, কারণ রোদ বৃষ্টি যেন মায়েরার কষ্ট না হয়। মায়েরার দোলনাটি দেখে মনটা একটু ফুরফুরে হয়ে যায়। এসব রেখে ইরফানের দিকে মনোযোগ দেয়। মায়েরার মনে হলো ইরফান ভীষণ মনোযোগ দিয়ে কিছু একটা করছে। মায়েরা এগিয়ে গিয়ে ইরফানের আর পিছনে দাঁড়ালে দেখতে পায় ইরফানের সামনে একটা বোর্ডের মতো কিছু, যেখানে সে তার একটা ছবি এঁকেছে, সম্পূর্ণ হয়নি এখনো। পাশে ছোট্ট টেবিল যেখানে বিভিন্ন রং রাখা। মায়েরা একটু পর পর তুলিতে রং মাখিয়ে ছবির আকৃতি দিতে ব্যস্ত হয়। ইরফান ঠোঁটের ফাঁকে সিগারেট একটু একটু পর পর সিগারেটটা বাঁ হাতে নেয়, আর একবার ঠোঁটে রাখে। ডান হাতে পেন্টিংয়ে ব্যস্ত। মায়েরা এখনও নাকে তার ওড়না চেপে আছে। ইরফান পিছনে এসে একটু বাম দিকে সরে। বাড়ি ইরফানের ঠোঁটে চেপে রাখা সিগারেটটা টান মেরে ফেলে দেয়। ইরফান বাঁ হাতে এগিয়ে নিয়েছিল সিগারেটটা ধরার জন্য, তার আগে কেউ টান দেয়। ঘাড় বেঁকিয়ে তাকালে মায়েরাকে দেখে ভুরু কুঁচকে তাকায়। মায়েরা নাক চেপে দাঁড়িয়ে থাকতে থেকে ইরফান ঘাড় দুটো বাঁকায়। নাক মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। মায়েরা বেশ অনেকক্ষণ সিগারেটের ধোঁয়ার মাঝে কেসে উঠল। ইরফান পকেট থেকে দ্রুত একটা চুইংগাম বের করে মুখে দেয়। মায়েরা প্রবলেম জানার পর সিগারেট আর চুইংগাম সবসময় একসাথে রাখে। চুইংগাম চিবোতে চিবোতে মায়েরার দিকে তাকালে দেখলো মায়েরা এখনো সিগারেটটা হাতে ধরে আছে। ইরফান মায়ের হাত থেকে সিগারেটটা নিতে গেলে মায়েরা ভুরু কুঁচকে হাত সরিয়ে নেয়। ইরফান ভুরু কুঁচকে বলে, নিভিয়ে দিচ্ছে, এদিকে দাও। মায়েরা নাক থেকে ওড়না সরিয়ে বলে, এই সিগারেট আমি খাবো। ইরফান বিস্ময় কণ্ঠে বলে, হোয়াট? মায়েরা দুবার কেসে নিয়ে বলে, আপনি সিগারেট জেনেও নিজের আয়ু কমাচ্ছেন, আমি এভাবে নিজের আয়ু কমাবেন? আমি আপনার বউ হই, আমার তো একটা দায়িত্ব আছে। ইরফান চোখ ছোট ছোট করে, স্টুপিড, এসব ফালতু কথা বলছো কেন? মায়েরা রেগে বলে, আপনি ফালতু জিনিস খাচ্ছেন আর আমি ফালতু বললে দোষ? আমি সিগারেট খাবো।
কথাটা বলে বেশ কয়েকবার কাশলো মায়েরা। ধীরে ধীরে কাশি বাড়ছে। ইরফান দ্রুত চেয়ার থেকে উঠে মায়ের হাত থেকে সিগারেট নিতে গেলে মায়েরা পিছিয়ে যায়। ইরফান রেগে যায়, এই স্টুপিড সমানের কাছে তবু জেদ করছে। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে মায়েরাকে চেপে ধরে মায়েরা হাত জোর করে সিগারেট নিয়ে আঙ্গুলের মাঝে চেপে জ্বলন্ত সিগারেট নিভে দেয়। ইরফান মায়েরার শরীর খারাপ লাগছে। ইরফান হাতের সিগারেট ছুঁড়ে ফেলে ডান হাতে মায়েরার গালে মৃদু স্বরে বলে, বেশি খারাপ লাগছে? মায়েরা ইরফানের দিকে চেয়ে থেকে মৃদু স্বরে বলে, হ্যাঁ খারাপ লাগছে। ইরফান মুখে চুনগাম ছুঁড়ে ফেলে দেয়। এরপর মায়েরা ঠোঁটজোড়া শুকনো চুমু দিয়ে বলে, জেদ করবে না, রেগে যাই আমি। মায়েরা মুখ বাঁকিয়ে বলে, আপনি ওসব ছাইপাশ খেলে আমি রেগে যাই। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, রাগ করার পারমিশন দিয়েছি, বাট জেদ করবে না, ওকে? মায়েরা বাচ্চাদের মতো করে বলে, আপনি আর সিগারেট খাবেন না। ইরফান মায়েরার দিকে চেয়ে থাকে কিছুক্ষণ, কিছু বলল না। মায়েরা টেনে নিয়ে গিয়ে পেইন্ট বোর্ডের সামনে বসে মায়েরাকে তার কোলে বসে মৃদু স্বরে বলে, দূর থেকে সিগন্যাল দিবে, তাহলে তুমি আসার আগে সিগারেট ছুঁড়ে ফেলো। মায়েরা কিছু বলতে চাইলে ইরফান এড়িয়ে যায়। তোমার লিওকে এঁকেছি যদি আমার এনিমি, বাট তোমার ভালো লাগবে এঁকেছি। ইটস ভেরি ডিফিকাল্ট ফর ইউ। তোমার জন্য আমি এনিমি এঁকেছি। হাউ ইজ পসিবল? ইরফানের কথায় মায়েরা হেসে ফেলে। পিকটির দিকে তাকালে দেখলো তার দুটো পিক আঁকা। একটিতে লিওকে জড়িয়ে ঘুমাচ্ছে, আরেকটিতে বেডের এক কোণে শুয়েছে, চুলগুলো মেঝেতে ছুঁয়েছে। তবে পেটের দিকে নজর পড়লে মায়েরা লজ্জা পায়। ইরফান ঠেলে পড়ে, আপনি আসলে অসভ্য লোক, এসব কি এঁকেছেন? ইরফান এই কাগজ রেখে আরেকটা সাদা কাগজ রাখে সামনে বোর্ডের উপর। আবার নতুন করে আঁকতে সাহায্য করে। তুলি ঘোরায়, ঠোঁট বাঁকিয়ে বলে, আরও অনেক কিছু আঁকতে পারি, তুমি চাইলে স্টার্ট করবো। মায়েরা খুব ভালোভাবে বুঝলো এই লোক উল্টোপাল্টা মেন করছে। দ্রুত বলে, আমি পেন্টিং শিখতে চাই। ইরফানের হাত থেমে যায়, আর চোখে মায়েরার দিকে তাকায়। হাতের তুলি মায়েরার ডান হাতে ধরিয়ে দিল। ইরফান মায়েরা ডান হাত ধরে তার হাতের মাঝে নিয়ে হাত ঘোরায়। মায়েরা খুব খুশি হলো। ইরফান খুব বেশি সময় নেন না, প্রায় 20 মিনিটের মাঝে একটা ছবি এসে মায়েরা মুগ্ধ হয়ে দৃষ্টি তাকিয়ে থাকে। ইরফান যে ছবিটি এঁকেছে এটা তাদের বর্তমান অবস্থার পিকচার, মানে ইরফানের কোলে মায়েরা বসেছে। এটা সাইডে থেকে এঁকেছে, ছাদে কিছু অংশ এঁকেছে, সাথে রাতের আকাশ। মায়েরা বাম হাতে গাল দিয়ে ইরফানের বুকে মাথা রেখে হেলান দিয়ে বলে, আপনি এত সুন্দর করে আঁকেন কীভাবে? ইরফান বাঁ হাতে মায়ের কাঁধ থেকে ওড়না সরিয়ে কাঁধে চুমু খেতে। মায়েরা ঢোক গিলে ঠিক করে বসে। ইরফান ঠোঁট বাঁকায়, ছবিতে বাকি ফিনিশ দিতে মৃদুস্বরে গান গায়, জনমে জনমে তোমারে চাই গো, মরণেও পাই ওপারে। এইটুকু গিয়ে থেমে ইরফান মায়েরার দিকে ফিরে দিয়ে দু হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। ইরফান আর চোখে তাকালো মায়েরার দিকে। মায়েরা ইরফানের গলায় মুখ ঠেকিয়ে মিষ্টি কণ্ঠে এবার গেয়ে ওঠে, চোখের উপর আলো পড়ায় মায়েরা চোখ মুখ কুঁচকে নেয়। পিট পিট করে চোখ খুলে বুঝলো সে বেডের উপর নড়াচড়া করতে। শরীরের জায়গায় জায়গায় কেমন চিনচিনে ব্যথা, চোখ মুখ কুঁচকে নেয়। কানে ভেসে সে ইরফানের কণ্ঠ, কারোর সাথে ইংলিশে অনবরত কথা বলে। মায়েরা চোখ বন্ধ করে চোখের পাতায় মেলে দেখায়। ইরফান ডিভাইনে বসে পায়ের উপর পা তুলে কোলের উপর ল্যাপটপ রাখছে, আর একটু পরপর ইংলিশে কথা বলছে। রাতের অনাকাঙ্ক্ষিত দৃশ্য চোখের সামনে ভাসতে মায়েরা লজ্জায় কেঁপে ওঠে। লজ্জা মাখা চোখ জোড়ে নামিয়ে রেখেছে। সে রাগে ইরফানকে দেখেছিল, সেই উগ্র বদমেজাজে ইরফানের অনুভূতিপূর্ণ ভালোবাসা দেখেছিল। তবে উন্মাদ ইরফানকে গত রাতে দেখেছে। গত রাতে প্রায় সারা রাত ঝিরঝিরি বৃষ্টি, তার উপর ইরফান দোলনার উপর ছাউনিতে উঠিয়ে দিয়েছিল। বৃষ্টির পানি, ঠান্ডা বাতাস, সাথে ইরফানের উন্মাদনা সব মিলিয়ে মেয়েটাকে কাবু করে নিয়েছে। মায়েরা কতবার যে বলেছিল ঘরে আসতে, ইরফান শুনছিল কিনা, শুধু লালিত চোখ দিয়ে তার দিকে চেয়ে এলোমেলো কণ্ঠে বলেছিল, ইউ আর মাই ফেভারিট ডিশ। এত নড়াচড়া করলে খেতে প্রবলেম হয়, শান্ত থাকো যান। কথাটা ভাবতে মায়েরা কেঁপে ওঠে। এলোমেলো ইরফান আর স্বাভাবিক ইরফান, দুটো মানুষকে মেলাতে মায়েরা হিমশিম খায়। চোখ বুঝে বিড়বিড় করে, মিথ্যেবাদী লোক একটা, জেন্টালম্যান হওয়ার কথা বলে আমাকে ভুলিয়ে ভালিয়ে জলহস্তি হয়েছে। ইরফান চোখ ছোট ছোট করে মায়েরার দিকে চেয়ে বলে, কি বিড়বিড় করছো? ইরফানের গলা পেয়ে মায়েরা ইরফানের তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে ইরফানের চোখেই পড়লে সাথে সাথে চোখ মুখ খিচে নেয়। দ্রুত চাদরের নিচে মুখ লুকে। ইরফান ভুরু কুচকে বলে, উঠে এসো। মায়েরা চাদরের নিচে চোখ বড় বড় করে তাকায়। তার মাথা খারাপ নাকি? আগামী কয়েক মাসে ইরফানের সামনেই পড়বে না। মনে মনে ঠিক করে ফেলছে। ইরফান আবার বলে, উঠতে বলছি আমি। মায়েরা তবুও বলল না। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে,
ওকে অ্যাগেন স্টার্ট করছি। এক রাতে এত অ্যাডিক্টেড হয়েছো যে সকাল হতে না হতে হাজবেন্ডকে ইনডাইরেক্টলি ডাকছো, ভেরি গুড। মায়েরা দ্রুত মুখের উপর থেকে চাদর সরিয়ে চেঁচিয়ে বললেন, না না আমি ডাকছি না। ইরফান শার্টের বোতাম খুলতে বললেন, নো প্রবলেম, আমি তোমার মনের কথা পড়ে নিয়েছি। মায়েরা চোখ বড় বড় তাকায়। ইরফান সত্যি সত্যি তার পরনের শার্ট খুলে মায়েরা ঢুক গেলে চাদর সব বেড থেকে নামতে চায়, কিন্তু মাথাটা কেমন ঘুরে ওঠে, সে ঠিক করে বসতে পারে না। ইরফান ভুরু কুচকে চেয়ে থেকে মায়ের দিকে ঠোঁট বাঁকিয়ে বলে, টাইম 5 সেকেন্ড। বডিতে কিছু জড়াতে চাইলে ফাস্ট কর, নয়তো আউট আউট ড্রেসে আমার সামনে দাঁড়াতে হবে। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজে আশেপাশে খুঁজে তার কাপড়ের অস্তিত্ব পায়। ইরফান খুলে রাখা শার্টটা কুইক টেনে নিল কাপা হাতে। এরপর ইরফানের দিকে চেয়ে মিনমিন, আপনি যান। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, সব দেখা শেষ, এসব ফালতু টাইম ওয়েস্ট করবে না আমার সামনে। মায়েরা লজ্জায় মুখ খিচে নেয়। বহু কষ্টে চাদরের ভিতরে শার্টটা পরে নিল। অর্ধেক বোতাম লাগাতে ইরফান এগিয়ে এসে মায়েরাকে করে তুলে নেয়। মায়েরা চেঁচিয়ে ওঠে। ইরফান পাত্তা দিল না, দ্রুত ওয়াশরুমে গিয়ে মায়েরাকে নামিয়ে দেয়। মায়েরা দু হাতে চাদর খামচে দাঁড়িয়েছে, মাথা নিচু করে রেখে মিনমিন করে বলল, আপনি যান প্লিজ। ইরফান মায়ের গলায় হাত দিয়ে উল্টো পিঠ চেক করে অসহায় কণ্ঠে বলে, জ্বর আসলো কেন তোমার? মায়েরা রেগে বলে, মাথা উঁচু করে ব্যঙ্গ করে বলে, অসভ্য লোক, আদর করেছিলাম আমায় তাই জ্বর এসছে। ইরফান চোখ ছোট ছোট করে বলে, আদর তো করেছি, এত কোনো ডাউট আছে? তুমি টলারেট করতে না পারলে আমার কি দোষ? ইরফানের কথা মায়েরা থতমত খেয়ে যায়, মাথা নিচু করে নেয়, তার মাথা ঘুরছে। চাদরের ভিতর হাত রেখে ইরফানকে ঠেলে বলে, আপনি যান। ইরফান মায়েরার পিছনে হাত টান দিয়ে চাদর ছুঁড়ে ফেলে। মায়েরা চেঁচিয়ে উঠে, লজ্জা ঢাকতে দ্রুত ইরফানকে দু হাতে জড়িয়ে নেয়। ইরফান ঢোক গেলে দু হাতে ইরফানকে জড়িয়ে নিয়ে বলে, এভাবে কাছাকাছি এসলে অ্যাগেন লজ্জা ভাঙানো মিশরে নামবো। মায়েরা বারবার শুকনো ঢোক গেলে ইরফানকে ছেড়ে দেয়। দু হাতে পরনের শার্ট টেনে ধরে মাথা নিচু করে বলে, এখান থেকে যান। ইরফান এগিয়ে আসতে নিলে মায়েরা দ্রুত ডান দিকে যায়। এই লোক কি শুরু করছে? তার কান্না পাচ্ছে। ইরফান মায়েরা মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলে, তার শার্ট বারবার কাঁধ বেয়ে নেমে এসেছে। সে মায়েরাকে টেনে তুলে হাঁটুর উপর পর্যন্ত শার্টের অবস্থান। ইরফান বিড়বিড় করে বলে, ভেরি লিটিল গার্লস। মায়েরা এখনো ইরফানকে তার দিকে এগিয়ে আসতে দেখে মাথা উঁচু করে থেমে যায়। এগোচ্ছেন কেন? ইরফান ভুরু কুচকে বলে, তোমার শাওয়ার নিতে হেল্প লাগবে, কাম। মায়েরা চোখ বড় বড় করে, জীবনেও রাখবে না, আপনি যান, অসভ্য লোক। ইরফান তবুও এগায় মায়েরা দিকে। মায়েরা এক পা পিছনে দিকে পা বেঁধে ঠাস করে বাথটাবের ভিতর পড়ে যায়। বাথটাব পানি ভর্তি। মায়েরা সারা শরীর জ্বলে ওঠে, গায়ের সাথে জ্বর থাকায় শীত লাগলো একটু। মায়েরা দাঁতে দাঁত চেপে সহ্য করে। ইরফান এগিয়ে এসে টলটলে পানি ভেতরে ভেজা স্বচ্ছ জল জলে মায়েরাকে দেখে কেমন ঘেমে যায়। শুকনো ঠোঁট জোড়া জিভ দিয়ে ভেজায়। মায়েরা ইরফানের শার্টটুকু টেনে ঠিক করে পানির ভেতর থেকে উঠতে নিলে ইরফান মায়েরাকে নিয়ে ঠাস করে শুয়ে পড়ে। মায়েরা বুঝতেই পারেনি, বেচারি চেঁচিয়ে ওঠে, ঠেলে ইরফানকে সরাতে চায়। ইরফান মায়েরার গলায় নাক ঘেঁষে বিড়বিড় করে বলে, তুমি এত বিউটিফুল কেন বাটফ্লাওয়ার? মায়েরা দেহ জুড়ে রাতের মতো সেই অনুভূতিটা আবারও এসে ভিড় করে। ইরফান ডান হাতে মায়েরার পরনে শার্ট বোতাম দুটো খুলতে শুরু করে। মায়েরা দু হাতে ইরফানের হাত আটকে কাঁদো মুখ করে বলে, দয়া করে আমাকে ছাড়ুন। ইরফান মায়েরার দিকে তাকায়, মায়েরা তাকায় ইরফানের দিকে। এতটুকু সময়ে ইরফানের চোখ দুটো লাল হয়ে গেছে। দেখে মায়েরার অবাক লাগে। কাল রাতেও ইরফানের চোখ ভীষণ লাল ছিল। ইরফান মায়েরা দু চোখের পাথায় চুম্মা আঁকলো। মায়েরা চোখ বুজে নেয়। ইরফান মায়েরার হাত, মাই বাটফ্লাওয়ার, তোমাকে একটা মেডিসিনের দোকান এনে দেবো, উইল ইউ রিকভার সুন। কথাটা বলে মায়েরা যেন সব ব্যথা ভুলতে বসলো। দ্বিতীয় শরীরে জ্বলুনি, জ্বরে কাবু মেয়েটা দ্বিতীয়বার ইরফানকে সামলাতে হিমশিম খায়। সময়ের সাথে ইরফানের উন্মাদনা মায়েরার এক পর্যায়ে ফুঁপিয়ে ওঠে। ইরফান মায়েরাকে ছেড়ে দেয়। মায়েরা গুটিয়ে নেয় নিজেকে। ইরফান মায়েরাকে টেনে জড়িয়ে ধরল, বহু কণ্ঠে উচ্চারণ করল, স্টপ, ইটস ওকে, স্টপ করছি। মায়েরা ইরফানের বুক থেকে মাথা তুলে ইরফানের দিকে তাকায় ভেজা চোখে। ইরফান অসহায় চোখে চেয়ে মায়েরার দিকে। মায়েরা মায়া হলো, মাথা নিচু করে মিনমিন করে বলে, এখানে না, ঘরে চলুন। ইরফান মায়েরার আশকারা পেয়ে দ্রুত মায়েরাকে টেনে নিজের দিকে। মায়েরা উন্মুক্ত ঘাড়ে চুমু খেয়ে বিড়বিড় বলে, নো নিড, টাইম ওয়েস্ট হবে। কথাটা বলে মায়েরাকে কিছু বলার সুযোগ দিল না।
আবার মায়েরাতে মত এলোমেলো করে বেশ কয়েকবার উচ্চারণ করলো, ইউ আর এ গুড গার্ল, তোমাকে অনেকগুলো ডক্টর দেখাবো অ্যান্ড মেডিসিনের মাঝে ডুবিয়ে রাখবো, ওকে যান। বা ইরফানের এই নতুন নামটা মায়েরার তীব্র অনুভূতি জোয়ার ভাসে। ইরফান পাগলামো ঘেরা কথাগুলো শুনে মায়েরা ব্যথাতুর মুখে না চাইতে হেসে ফেলে। ইরফান দ্বিতীয়বারের মতো বেসামালা স্থানকাল পাত্র সব বলে শুধু বার্ডফ্লুকে নিখুঁত ভালোবাসা ঢেলে দিতে উৎক্ষেপ। সাহসের সাথে ইরফান মায়েরাকে কোলে করে বেডে শুয়ে দেয়। মায়েরা কম্বলের মাঝে নিজেও লুকিয়ে ফেলে। জ্বর ভালোই এসেছে, মাথা ব্যথা। ইরফান শার্ট প্যান্ট পরে রুম থেকে বেরিয়ে যেতে রিতাকে খাবার দিয়ে যেতে বলল। বেশ কিছুক্ষণের মধ্যে রিতা নুডলস রান্না করে ইরফানের হাতে দেয়। ইরফান দরজায় আটকে দেয়। হাতে নুডলসের বাটি নিয়ে মায়েরা পাশে রেখে মৃদু স্বরে বাটফ্লার। মায়েরা কোনো সাড়া পায় না, কেন নড়াচড়ে না। হাতের বাটিটা বেড সাইডে টেবিলের উপর রেখে মায়েরা মুখ থেকে কম্বল সরিয়ে দেখে মায়েরা ঘুমিয়ে গেছে। চোখ মুখ কেমন ফোলা ফোলা, নাকের পাটাটার পুরো মুখ সহ গলার জায়গায় জায়গায় লাল, ঠোঁটের কোনো ক্ষত। ইরফান অসহায় চোখে চেয়ে মায়েরাকে অবলম্বন করলো। মায়েরার পাশে শুয়ে মায়েরাকে জড়িয়ে নিল নিজের সাথে। যদিও বেশ গরম পড়ছে, ইরফান ঘেমে গেছে, তবু কম্বলের মাঝে গিয়েও মায়েরাকে আষ্টে পিষ্টে জড়িয়ে দিল। মায়েরা একটু নড়েচড়ে উঠে, চোখ মুখ কুঁচকায়। ইরফান মায়েরার মুখে ছোট ছোট চুমু আঁকলো, ঠোঁটের কোণে চুমু আঁকলো। মায়েরা ইরফান মতো বুঝলো, ঠোঁট বাঁকিয়ে হাসলো। মায়েরা কম্বলের ভেতর পেঁচিয়ে মায়েরাকে উঠে বসলো। মায়েরা মিনমিন করে বলল, আমাকে ছেড়ে দিন। ইরফান তার কোলে মায়েরার পিঠ ঠেকিয়ে বসায়। বেড সাইডের উপর থেকে নুডলস বাঁধে হাতে নিয়ে মৃদু স্বরে বলে, ফার্স্ট হা করে মেডিসিন নিতে হবে। মায়েরা তার দুর্বল শরীরটাকে নিয়ে মোছড়ামুছি করলে, আপনি এখান থেকে যান, আমি একা খাবো। মায় ইরফান মায়েরাকে তার সাথে শক্ত করে ধরে বলে, নো। কথা বলে মায়েরা মুখের সামনে রুল ধরে। মায়েরা শরীর খারাপ লাগছে, কথা বাড়ালো না। এই লোক বলেও লাভ নেই। চুপচাপ ইরফানের হাতে খাবার খেলো। জ্বরের মুখে বিশ্রী স্বাদ লাগছে, মুখে হাত উকিয়ে দিল। ইরফান দ্রুত বাঁ হাতে মায়েরার কপাল ঠেকিয়ে তার কাঁধে মাথা ঠেকিয়ে মায়েরা চোখ বুঝেছে, গালের একপাশে খাবারটুকু জমিয়ে রেখেছে। ইরফানের চোখে মুখে অসত্য, ভীষণ গিল্টি ফিল হলো। মায়েরা গালে ঠোঁট চেপে অপরে দেখুন, সরি বাটফ্লাওয়ার। মায়েরা মুখ থেকে খাবারটুকু বের করে বাটিতে রেখে দেয়। এরপর ইরফানের দিকে তাকায়। উকি করার চোখের কোণে পানি চলে এসে চোখ নামিয়ে মিনমিন করে বলে, আমি কিছু খাবো না, আপনি এখান থেকে যান। ইরফান বিরক্ত হলো, বারবার এই কথাটা শুনতে ভালো লাগছে না। হাতের বাটিটা বেড়ির উপর রেখে দু হাতে মায়েরাকে জড়িয়ে নেয়। মৃদুস্বর বলে, কি খেতে চাও, এনে দিচ্ছি। মায়েরা ছোট করে বলে, কিছু না, খেতে হবে, খালি পেটে মেডিসিন নেওয়া যাবে না। মায়েরা জেদি স্বরে বলে, আমার কিছু খেতে চাই না। ইরফান ভুরু কুঁচকে বলে, মা হতে চাও? মায়েরা ইরফানের ঘোরানো প্রশ্ন না বুঝে ঠাস করে বলে ফেলে, হ্যাঁ অবশ্যই। ইরফান হেসে ফেলল। মায়েরা জিভ কাটে, না বুঝে ভুলভাল বলে ফেলছে। ইরফান মায়েরা চুলের ভাঁজে চুমু ওকে বেঁকে বলে, মেডিসিন না নিলে হয়ে যাবে, বাট আমি এখন বাবা হতে চাইছি না, বিকজ ইউ আর এ ভেরি লিটল গার্ল। মায়েরা এত লজ্জা লাগছে। ইরফান মায়েরাকে বেডে শুয়ে দিয়ে উঠে দাঁড়ায়। এই গিয়ে টেবিল থেকে ওয়ালেট বের করে প্যান্টের পকেটে রাখতে দেখে বাটফ্লাওয়ার দেখতে লিটল গার্ল হলেও মনের দিক থেকে অনেক বড়। আই এম ইমপ্রেস। মায়েরা কাঁদতে ইচ্ছে করছে, এই লোক তাকে সারাদিন লজ্জা দেয়। হাতের কাছে একটা কুশন পেয়ে ইরফানের দিকে ছুরি মারে, অসভ্য লোক, আপনি বেরোন এখান থেকে। ইরফান বাঁ হাতের কুশনটি ক্যাচ করে ধরে নেয়। বাইরে যেতে যেতে কুশনটি ডিভানের উপর রেখে দেয়। একবার পিছু ফিরে 5 মিনিট আসছি, ওয়েট। মায়েরা কম্বলের ভিতর থেকে মুখ বাঁকায়, এই লোক আসলেই সে দরজা আটকে দেবে, অসভ্য লোক। মায়েরা চলে গেলে ইরফান চলে গেলে মায়েরা উঠে আসে। সাথে সাথে আর মাথা চক্কর দিয়ে উঠে। দুর্বল শরীর নিয়ে সে আর বেডে নামলো না। কম্বল মুড়ি দিয়ে আবার শুয়ে দেবল। অনেকদিন পর জ্বর এসেছে তার, তাই খারাপ লাগছে। ইরফান 10 মিনিটের মধ্যে আবার ঘরে আসে। এত সকাল সকাল কিছুই বুঝতে পারে না, তবুও অনেকটা ঝালঝাল আইটেম কিনে এনেছে। হাতের পকেটগুলো টেবিলের উপর রেখে মায়েরার দিকে এগিয়ে গেলে দেখলো মায়েরা ঘুমিয়ে গেছে। সে বুঝলো মায়েরা উইকনেসের কারণে এমন হচ্ছে। খাবারগুলো বাটিতে ঢেলে মায়েরার পাশে বলে মৃদু ডেকে বলে, মায়েরা পিট পিট করে চোখ তুলে তাকায়। মায়েরা চোখ মুখ লাল হয়ে গেছে, অসুস্থতায় মেয়েটা ঠিক করে তাকাতে পারছে না। ইরফান দু হাতে মায়েরা উঁচু করে জড়িয়ে কানের কাছে চুমু এঁকে বলে, আই এম রিয়েলি সরি বাটফ্লার। মায়েরার মুখে হাসি ফুটে ওঠে। ডান হাতে মায়ের ইরফানের পিঠে রাখে। ইরফান মায়েরাকে তার কোলে বসিয়ে খাবারটুকু মায়েরাকে খাইয়ে দেয়। মেয়েটা বেশ কসরত করে সময় নিয়ে খায়। এরপর ইরফান যা যা ওষুধ দিল সবগুলো খেয়ে নেয়। ইরফান সব ঠিক করে মায়েরাকে নিয়ে শুয়ে পড়ে কম্বলের মাঝে। ইরফান মায়েরাকে ঠেলে বলে, আপনি পাগল, এখন তো গরম, আর আপনি ফ্যান ছাড়া উল্টে কম্বলে আমার সাথে শরীরের সঙ্গ থাকছেন, সরুন।
পাশের রুমে গিয়ে ফ্যান দেন। ইরফান মায়রাকে শক্ত করে ধরে, ডোন্ট টক, ঘুমাও, আমাকে ঘুমাতে দাও, এমনি সারা রাত ঘুমাতে দাওনি। মায়ের চোখ বড় বড়, তাকে কত বড় খারাপ, তার উপর দোষ চাপাচ্ছে, অসভ্য লোক একটা। ঘড়ির কাঁটা 1:40। ইরফান ঘুম থেকে উঠে গেছে, সে পুরো শরীর ভিজা। মায়েরা গলা থেকে বারান্দা ঘেমে গেছে। ইরফান তাদের উপর থেকে কম্বল সরিয়ে দেয়। মায়েরা কপাল চেক করে জ্বর নেয়। ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলে বেড থেকে নেমে ঘরের ফ্যান ছেড়ে দেয়। এসি না দিলে মায়েরা সহ্য হয় না। 3টা ভার্সিটির ক্লাস আছে, এখন অফিস যেতে হবে। পুরোপুরি রেডি হয়ে মায়েরার গলায় আরেকবার চেক করলো, মুখ নামিয়ে মায়েরার কপালে চুমু এঁকে ঘর থেকে বেরিয়ে যায়। ডাইনিং টেবিলে তারেক রহমান, ইরফানের বাবা, আর পাশে চেয়ারে বসা রুমা নাজ ইরফানের প্লেটে খাবার তুলে দেয়। রুমা নাজ মায়েরার কথা জিজ্ঞেস করে, ইরফান, ও ঘুমিয়েছে, উঠলে ওকে খাইয়ে দিও আম্মু। রুমা নাজ সম্মতি পেয়ে রান্নাঘরের দিকে যায়। ইরফান দ্রুত খাবার খেতে শুরু করে। তারেক নওয়াজ খাওয়ার মাঝে ইরফানের দিকে চেয়ে বলে, মায়েরার জ্বর কেন আসলো? তার ছেলে আবার মারল নাকি? ইরফানের একদম বিশ্বাস না। অতঃপর তারেক নওয়াজ চিন্তিত কণ্ঠে বলে, মায়েরা আম্মুকে আবার বেড়েছে নাকি জ্বর বদলে? ইরফান মুখের খাবারটুকু গেলে ভাবলে ভাই বলে, তোমাকে দাদা বানানোর মিশনে নেমেছি, দেশ বিকজ অফ ফিভার। তারেক নওয়াজ ছেলের কথা খুব খুব করে কেসে ওঠে, চোখ বড় বড় করে। মানে? ইরফান তার বাবার দিকে চেয়ে বলে, তুমি চাইলে আমার পার্সোনাল কোচিংয়ে ভর্তি হতে পারো। দাদা কীভাবে এটা ক্লাস করানো হয়? তারেক নওয়াজ হতভম্ব চোখে তাকালেন ছেলের দিকে। ইরফান সেসবে হেলদোল নেয়, খুব সিরিয়াসভাবে কথা বলছে। তারেক নওয়াজ দাঁতে দাঁত চেপে বলে, অসভ্য ছেলে, তুমি আমার ছেলে হয়ে আমাকে ক্লাস করাতে চেয়েছ? আমি না জানলে তুমি কীভাবে জানপালে? ইরফান ভুরু কুচকে বলে, জানো তাহলে মানে মানে করছিলে কেন? স্ট্রেঞ্জ। তারেক নওয়াজ হতাশ চোখে তাকিয়ে বলে, নিচ্ছেন বলে বিড়বিড় করে বললেন, ছেলে আমার আর হয়েছে পাশের বাসার বেয়াদব ডিপজলের মতো, এসব মানা যায়? রুমা নাজ রান্নাঘর থেকে বেরিয়ে এসে তারেক নওয়াজ খাওয়া বাদ দিয়ে বসে থাকতে দেখে, কী হচ্ছে, খাচ্ছ না কেন? ইরফান খাওয়া শেষ করে দ্রুত বেরিয়ে যায়। তারেক নওয়াজ ছেলেকে দেখলো, এরপর স্ত্রী পানে চেয়ে বলল, আচ্ছা রুমা, হসপিটালে বাচ্চাদের যে নিউবর্ন নার্সারিতে রাখা হয়, ওখানে কোনোভাবে আমার ছেলে কারোর সাথে বদলি টদলি হয় নাই তো? রুমা নাজ অদ্ভুত চোখে তাকালেন স্বামী মেয়ে, রেগে বললেন, একদম আজে বাজে কথা বলবে না। আমি আমার ছেলেকে পেটে ধরেছি, আর তুমি তাকে অস্বীকার করতে চেয়েছো? নিশ্চয় আমার ছেলেটা অফিসে একটু লেট করে বলে এসব ফালতু কথা বলছো। তোমাকে খেতে হবে না, দাও। কথাটা বলে তারেক নওয়াজের সামনে থেকে ভাতের প্লেট নিয়ে চলে যায়। তারেক নওয়াজ হতভম্ব চোখে তাকালেন, হতাশ কণ্ঠে বললেন, ছেলে বউ সবাই আমার সাথে শত্রুদের মতো আচরণ করছে। শুদ্ধ গ্রামে ছিল, আগামীকাল তাদের বিয়ে, মূলত গ্রাম থেকে সে আসবে। এখন বাজে 10টা, অথচ ফারাদের বাড়ির সামনে দাঁড়িয়েছে। এই বিয়ের চক্র সে ফারাকে দেখতেই পায় না, আর সহ্য হচ্ছে না এসব শাস্তি। কালকে বিয়ের সময় বিয়ে করবে, আজ সে দেখতে হবে না বউটাকে? কিন্তু সে বাড়ির ভিতরে যাবে কী করে? জামাই বিয়ের আগে দিন রাতে বাড়ি এসছে, এটা জানলে হয়তো তাকে সবাই কী ভাবে না। ভাবনা রেখে প্রাচীর টপকানো বুদ্ধি হাঁটলো। সেই বুদ্ধি অনুযায়ী সত্যি সত্যি প্রাচীর টপকে ফারাদের বাড়ির ভিতরে প্রবেশ করলো। ফারা থাকে দোতলায়, ব্যালকনির উপর অংশ ফাঁকা। শুদ্ধ বেশ কসরত করে ব্যালকনিতে পৌঁছালো, কিন্তু দুঃখের বিষয় ফারার ঘরে ফারার সব কাজিনরা নিয়ে বসেছে। শুদ্ধ অসহায় চোখে তাকালো, পকেট থেকে ফোন বের করে ফারার নাম্বারে মেসেজ দেয়, পাখি একটু ব্যালকনিতে এসো। ফারা মেসেজ পাশে ছিল, টুম করে মেসেজ বেরলে ফারা ফোন চেক করলো। শুদ্ধ মেসেজ দেখে ভাবলো হয়তো কথা বলবে কলে, এই জন্য। ফারা হাতে মেহেন্দি দেওয়া, ডান হাত দিতে এখন ভাবলো শুদ্ধর সাথে কথা বলবে বলে এসে দিবে। ডান হাতে ফোন নিয়ে কাজিনদের মাঝ থেকে উঠে ব্যালকনিতে পা রাখে। সাথে সাথে শুদ্ধ ফারাকে টেনে দরজার আড়ালে নিয়ে কোনো কথাই ছাড়া ফারার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। ফারা চোখ বড় বড় করে তাকায়, ছটপট করে, যেন ফোন পড়ে যায়। দু হাতে শুদ্ধকে ঠেলতে চায়, কিন্তু ব্যর্থ। সে বুঝলো এটা শুদ্ধ, একটু শান্ত হয়। শুদ্ধ বেশ অনেকটা পর ফারাকে ছেড়ে দেয়। ফারা হতাশ ছাড়া পেয়ে কাঁদতে থাকে, কাঁদতে কাঁদতে তার চোখ থেকে পানি গড়ায়। তার কাজিনরা এগিয়ে এসে আগে শুদ্ধ দ্রুত ব্যালকনিতে আটকে দেয়। এগিয়ে গিয়ে ফারাকে জড়িয়ে ধরে অপরাধীনে ফিসফিস করে, সরি ফারা পাখি। ফারা স্বাভাবিক হতে পারছে না, শুদ্ধ অসহায় চোখে তাকালো। টেনশনে সে অনেকগুলো সিগারেট ভেঙে ফেলছে। এরপর নিজেকে ফ্রেশ করবে তার খেয়াল ছিল না। এরপর উপাস থেকে ফারার কাজিন থাকে, এই ফারা, কী হয়েছে, ঠিক আছিস? ফারা বহু কষ্টে নিজেকে সামলে বলে, ঠিক আছে, তোরা ছাদে যা, আমি একটু পর আসছি। উপাস থেকে আবারও বলে, কিন্তু তুই? ফারা বিরক্ত হলো, যা তোরা। ফারার কাজিনরা কিছু বলল না, সব রুম থেকে বেরিয়ে যায়।
ফারা রেগে শুদ্ধকে গায়ের জোরে ধাক্কা দেয়। এত রাগ লাগছে তার, কাঁচতে কাঁচতে গলা ছিঁড়ে গেছে তার। শুদ্ধ কিছু বলার আগে ফারা দরজা খুলে ঘরের ভিতরে গিয়ে দরজা আটকে দেয়, কিন্তু শুদ্ধ শক্তির সাথে পারল না। শুদ্ধ দরজা ধাক্কা দেয়, ফারা দুহাত পিছিয়ে দেয়। শুদ্ধ ঘরের ভেতরে গিয়ে ফারার ঘরের দরজা আটকে দেয়, ঘরের লাইট অফ করে দেয়। ফারা চিৎকার করে, তুমি যাবে এখান থেকে? শুদ্ধ ফারাকে দ্রুত জড়িয়ে দিল। সরি ফাঁকি, এই যে কান ধরছে, আর জীবনে এমন ভুল করবো না, তোমার টেনশনে সব ভুলে গেছিলাম। ফারা মোস্টামুস্তি করে, এই লোক জীবনে শুদ্ধ হবে না। শুদ্ধ ফারাকে আর শক্ত করে জড়িয়ে ধরল। তুমি চাইলে কান ধরে উঠবোস করবো, আমার কথা শোনো, আমি ভীষণ কষ্ট পেয়েছি, এত রাতে গ্রাম থেকে চলে এসেছি, ভালোবাসি পাখি। ফারা বোধহয় একটু শান্ত হলো, শুদ্ধের স্বস্তি ফেললো। কত বড় কেলেঙ্কারি করে ফেলেছে, এমনিতে তার বই একটুতে ধানি লঙ্কার মতো জ্বলে ওঠে, তার উপরে এমন ভুলভাল কাজ করে ফেলেছে। ইরফান মায়েরা শুদ্ধ এদের বিয়ে উপলক্ষে ইরফান শুদ্ধদের কাজিন ইরফানদের বাসায় এসেছে। গতকাল রাতে মায়েরা ইরফানের কাজিনদের সাথেই ছিল। সে মূলত ভেবেছে ইরফানের থেকে লুকিয়ে থাকতে, কিন্তু ইরফান ব্যবসার কাজে সিলেটে গেছিল, এটা মায়েরা জানে না। আগামীকাল তার বিয়ে, কিন্তু মায়েরা মনে মনে তার কাজিনের বিয়ে আর সে ফাটিয়ে মজা করবে। ব্যাপার এমন, কালকে থেকে জ্বর আসেনি, তাছাড়া তার শাশুড়ি তার যত্ন, জ্বর আসতেই পারবে না। একটা ব্যাপার, মায়েরা মন খারাপ হয়, মিলা আসে না এখনো, তার বাবা মা নাকি আসতে দেয়নি। বিয়ের দিন আগামীকাল। রাত প্রায় 10টা। মায়েরারা সবাই ছাদে বসেছে, সবাই মেহেন্দি দিয়েছে। মায়েরা যেহেতু বই, তাকে কেন্দ্র করে বসেছে। মায়েরা বলেছে সে সবার শেষে দেবে। মায়েরার কথা মেনে নিয়ে ইরফানের সব কাজিনরা মেহেন্দি দিয়ে নিচ্ছে। হঠাৎ পিছন থেকে ইরফানের গম্ভীর আওয়াজ ভেসে আসে, ঘরে এসো। মায়েরা দ্রুত পিছু ফিরে তাকায়। মায়েরা তো ভেবে সে পালিয়ে লুকিয়ে থেকেছে ইরফানের থেকে, আজ ধরা পড়ে গেল। ওদিকে ইরফান ছিল না, থাকলেই সে কি আর লুকিয়ে থাকতে চাইতে পারত? ইরফান, মায়েরা দ্রুত বলে ওঠে, আমি আপুদের সাথে থাকবো। ইরফান ভুরু কুঁচকে বিরক্ত হয়। গতকাল যাওয়ার সময় একে খুঁজছিল, কিন্তু পায়নি। সারাদিন বাদুড়ের মতো লাফিয়ে বেড়েছে। লেট হয়েছে বলে দ্রুত বেরিয়ে গেছিল। মেজাজ গরম আছে, আবার বলছে সাথে থাকবে না। মেজাজ গরম হলো। মায়েরা উঠে দাঁড়িয়ে মিশকার পিছনে বলে, আমি হাতে মেহেন্দি দেবো, আপনি যান। ইরফান রেগে মায়েরার দিকে তাকায়। মিশকা ইরফানের দোষ বলে, ইরফান ভাই আজও আমাদের সাথে থাকুক, মেহেন্দি পরে আর মজা। ইরফান তাকিয়ে থেমে যায়। মেয়েকে এসে মায়েরা সামনে থেকে সরে দাঁড়িয়ে বলে, না না, তোমার বউ, তুমি যেখানে খুশি নিয়ে যাও। মিশকার অবস্থা দেখে সবাই মুখ টিপে হাসে। রাতুল পায়ের উপর পা তুলে বসে আছে, হেসে হেসে বলে, হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও, যার বউ তাকে কোলে নিয়ে না থাকলে কি আর মানায়। মায়েরা অসহায় চোখে চেয়ে রইল। ইরফান এগিয়ে এসে মায়েরা দৌড় দিতে নেয়, তার আগে ইরফান মায়েরাকে ঝট করে তুলে নেয়। মায়েরা চেঁচিয়ে ওঠে। ইরফান দ্রুত সিঁড়ি বেয়ে নামতে থাকে। মায়েরা ছটফট করে, আমি আপনার সাথে থাকবো না, রাক্ষস একটা। ইরফান আর চোখে মায়েরার দিকে তাকালো। তার ঘরে গিয়ে মায়েরাকে নামিয়ে ঘরের দরজা লক করে দেয়, যাতে মায়েরা খুলতে না পারে। মায়েরা ঢুকলো। আসলে তার তার ইরফানের সামনে দাঁড়াতে ভীষণ লজ্জা হচ্ছে আর সংকোচ হচ্ছে। ইরফান ব্লেজার খুলে ডিভাইনের উপর রাখলো, এরপর শার্টের বোতামগুলো খুলে মায়েরা দেখে দেখে বলে, লুক এট মি। মায়েরা মাথা নিচু করে চোখ গুছিয়ে দেখলো। ইরফান তার বডিতে আঙ্গুল দেখিয়ে বলে, আমি রাক্ষস, এগুলো কার কাজ? মায়েরা ভীষণ লজ্জা পায়। ইরফান তো অনেক ফসা বডিতে নখের দাগগুলো কেমন জল জল করছে। ইরফান মায়েরা দিকে এগিয়ে আসলে মায়েরা দ্রুত দুপা পেঁচিয়ে যায়। ইরফান, স্টুপিড গার্ল, কথাটা বলে পাশ কাটিয়ে ওয়াশরুমে চলে যায়। মায়েরা মুখ বাঁকায়। দরজার কাছে এসে টেনে খুলতে চাইলে পারে না। মায়েরা কান্না পায়। ইনিয়ার বিয়েতে তাকে মেহেন্দি দিতে দেয়নি, পরে কিভাবে দিয়েছে আল্লাহ জানে। সে রাতে একটু মজা করতে দেয়নি, আজকে ঘরে আটকে রাখলো। মায়েরা অসহ্য লাগে। কিছুক্ষণ পর ইরফান শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। মায়েরা ডিভাইনের উপর মুখ ফুলিয়ে বসেছে। ইরফানকে দেখে যেমন লজ্জা পাচ্ছে, তেমনই ভীষণ রাগ হচ্ছে। লজ্জা চেপে রাগকে প্রশ্রয় দিয়ে ডিভান থেকে নেমে ইরফানের সামনে দিয়ে বলে, আমি হাতে মেহেন্দি দেবো, দরজা খুলে দে আমাকে। ইরফান গম্ভীর বলে, নো। মায়েরা তার কোমরে হাত রেখে বলে, আপনি এত খারাপ, আমি না আসলে আপনার যত সমস্যা, তাই না? আমি থাকবোই না এখানে, এ অসহ্য। মায়েরাকে টেনে টেবিলের উপর বসিয়ে দেয়, ডান হাত কোমরে রেখে ঠান্ডা গলে, কি বলছিলে? মায়েরা মিনমিন করে বলে, মাথা নিচু করে এলোমেলো দৃষ্টি। ইরফান ঠোঁট বাঁকায়, টেবিলের উপর থেকে মেহেন্দির কোণ হাতে নেয়, বা হাতে মায়েরার কোমর। প্রণয় অমলের কাব্য, পর্ব 23।
পুরো গল্প প্লেলিস্টে।